ওনারা তো সাবেক প্রধানমন্ত্রী তো বাচ্চাদেরকে বারবারই বলেছে ওরা আমার ছোট ছোট বাচ্চা, এসব কথাও বলেছে। ওরা আমার ছোট, ওরা তো মানে ওরা ওদেরকে ভুল বোঝানো হয়েছে, ওরা ভুল বুঝে এটা করতেছে, এটা বিভিন্ন সময় বলেছে। আর বাস্তবেও তো কথা সঠিক যে এতটুক মানুষ, ওরা তো কোন সেই 1971 সালে রাজাকারের কাহিনী গেছে, আজকে সে কত বছর, তারপরে তার রাজাকারের এই জায়গাটা ওদের বেলায় প্রযোজ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে তো তারা দেখতো যে আমরা তো রাষ্ট্রপক্ষই অভিযোগ এনেছে। আমরা তো এটা না, আমরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি যে আমাদের কিছু বৈষম্য যে আমরা মেধা থাকার সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি। আমাদের একটা যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলনকে যে আমাদেরকে কটাক্ষ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্যটা দেওয়া হচ্ছে, এটা প্রসিকিউশনের বক্তব্য যে আমরা সব রাজাকারের নাতি, একমাত্র মুক্তিযোদ্ধা যারা তারা হলো মুক্তিযোদ্ধা, তারা এই সব সুযোগ সুবিধা হবে, আমরা আমাদের তখন তাদের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হলো, অ্যাকর্ডিং টু দি প্রসিকিউশন সেন্টিমেন্ট ক্রিয়েট হলো। তখন তারা স্লোগান দিল তুমি কে, আমি কে, রাজা কে বলেছে, কে বলেছে, সরেছে সরেছে, তখন কিন্তু আন্দোলনটা টার্ন। কথাটাই বলছে ওই কথাটা যদি না তাইলে প্ররোচনাটা আসবে দুই দিকে। প্ররোচনা ছাত্রদের মধ্যে, ছাত্র জনতার মধ্যে একটা ক্ষোভ তৈরি হইল, তারা খুশি উঠলো, আন্দোলন তীব্রতর হলো, ব্যাগবান হইল। আর ওইদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার দলীয় লোকেরা তারাও বললো যে এটাকে যে কোনো ভাবে দমানো, এই রাজাকারের নাতিদেরকে এই দেশে আন্দোলন করতে দেওয়া হবে না, কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। আমরা পাসও করতে চাচ্ছিলাম। এটা আজকে আমাদের সামনে পাসওয়ার on behalf of whom? Prosecution. এটাও একটা প্রোডাকশন করে। দ্বিতীয় নাম্বার আইটেমের পরে আইটেম 2 প্লিজ ইউর লর্ডশিপ, আমি গতকালকে যা করেছি তারপর থেকে যে আমার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে, সেই প্রসঙ্গে আমি দু একটি কথা বলতে চাই। ফরমাল চার্জের 114 নং পাতায় ফরমাল চার্জের 114 নম্বর পাতায় সুনির্দিষ্ট অপরাধ 1 14 জুলাই 2024 গণভবনে আয়োজিত ফরমাল চার্জের 114 চার্জ বিষয়ে মানে দু একটা বক্তব্য করতে পারবো। জি, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আফসারুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারি অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা
সহায়তা, সম্পৃক্ততা তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, সশস্ত্র আর্মি সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিজস্ব ছাত্রদের আক্রমণের অংশ হিসেবে আমি আমার আসামি মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, টর্চার, ইনহিউম্যান অ্যাক্টস, অ্যাবেটমেন্ট, ইনসাইটমেন্ট, ফেসিলিয়েট, কমপ্লিসিটি, তারপরে ফেলিওর টু প্রিভেন্ট এই জাতীয় অপরাধ করেছে মর্মে রাষ্ট্রপক্ষের যে অভিযোগ তা আমি দৃঢ়তার সহিত অস্বীকার করতেছি। সেখানে অভিযোগের বিবরণে বলা হয়েছে 14 জুলাই তারিখ গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 জুলাই জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক কোটা দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক ও হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন জনগোষ্ঠীর সাধারণ ছাত্রছাত্রী রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে প্রকারান্ত নিরীহ নিজস্ব আন্দোলন ছাত্ররা থেকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। অভিযোগ নাম্বার 1। হ্যাঁ, 1 সেটা বলেন নাই? আমি বলেছি, একদম প্রথমে বলেছি অভিযোগ নাম্বার 1। এটা আপনি এটা প্রথমে 14 পাতা থেকে স্টার্ট হইলো ওইভাবে ছোট্ট করে, পরবর্তীতে এটার ব্যাখ্যা, অপরাধের ব্যাখ্যাটা আসলো 15 পাতা থেকে শুরু হলো, যে কিভাবে আমি শিক্ষার্থীদেরকে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছি সেটাই এখানে, যে কোটা আন্দোলন নিয়ে যে সমস্ত বক্তব্যের কথা এসছে এই কথাটাই। এখন এই প্রসঙ্গে আমার বক্তব্য হইল, আমি গতকালকেও বলেছি সংক্ষিপ্তভাবে যে শিক্ষার্থীদেরকে উনি রাজাকার বলেন নাই, শিক্ষার্থীকে রাজাকার বলেন নাই। যে কথাটা বলেছেন যে প্রকারান্তরে যদি কেউ হালকা ভাবে দেখে তাহলে মনে হয় যেন ছাত্রদেরকে রাজাকার বলা হয়েছে, কিন্তু গভীরভাবে যদি উপলব্ধি করা হয় তাহলে উনি রাজাকার, শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকারীদের রাজাকার বাচ্চা বলেন নাই। কারণ হলো এই জন্য আমি সাক্ষী দিয়ে এই কথা বোঝাতে চেয়েছি, সাক্ষীদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যারা এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত আছেন আপনারা এবং আপনাদের জানাশোনা যারা আছে তারা আপনারা কি কেউ রাজাকারের বাচ্চা? ওনারা সবাই বলেছে না, নাতিপুতি না। একটা জিনিস হলো এই, যদি এর মধ্যে কোনো কেউ রাজাকারের বাচ্চা থেকে থাকে সেইখানে এই কথাটা, এই যে ঘৃণা, রাজাকারের প্রতি একটি ঘৃণা, এটা আমাদের দেশের বহু মানুষের ভিতরেই আছে। রাজাকারের যে সমস্ত কুকীর্তি ইতিপূর্বে হয়েছে, স্বাধীনতা যুদ্ধ সব কাজ করেছে, সেসব কারণে মানুষের মধ্যে একটা ঘৃণা, একটা কষ্ট এই থাকাটা, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রাজাকার বলেন নাই, কারণ বাচ্চা বাচ্চা ছেলেরা তো রাজাকারের কত পরের প্রজন্মেরও পরের প্রজন্ম, নাতিপুতি, তা তারা রাজাকার হয় কিভাবে? হ্যাঁ, তারা রাজাকার হয় কিভাবে? এটা হয়, এটা উনি রাজাকারের, হ্যাঁ নাতিপুতি, রাজাকারের বাচ্চা নাতিপুতি, ওই বাচ্চা বা নাতিপুতি রাজাকারের বাচ্চারা পাবে না নাতিপুতিরে পাবে, এই কথা বলেছে, এই কথাটা আসছে। তার কথা হলো যে এখানে একটা হলো সেন্স, মানে সেন্সটাকে ধরে নিতে হবে যে উনি কিভাবে শব্দটা ব্যবহার করেছেন, কারণ এটার সঙ্গে যায় না। এই জন্য যায় না কারণ যেহেতু সাক্ষীরা বলেছেন যে আমরা কেউ রাজাকারের বাচ্চা না, তো রাজাকারের বাচ্চা নয়, তারা তো রাজাকারের বাচ্চা না। যদি কেউ থেকেও থাকে এর মধ্যে রাজাকারের বাচ্চা, তার বেলায় প্রযোজ্য হতে পারে। নাতিপুতি, যদি কেউ নাতিপুতি থেকে থাকে, আপনার বক্তব্য এই যে উনি রাজাকারের নাতিপুতি এবং রাজাকারের বাচ্চা বলছে, হ্যাঁ, এটা ওদেরকে ছাত্রদল তাকে মিন করে বলে নাই, বলে নাই, প্রকৃত একটা অ্যামালগেটেড কথা, এবং এই দ্বারা প্ররোচিত হওয়ার কোনো সুযোগ নাই। ওরা এই জিনিসটা বুঝতে ছোট ছোট বাচ্চারা ভুল করেছে। ওনারা তো সাবেক প্রধানমন্ত্রী তো বাচ্চাদেরকে বারবারই বলেছে ওরা আমার ছোট ছোট বাচ্চা, এসব কথাও বলেছে। ওরা আমার ছোট, ওরা তো মানে ওরা ওদেরকে ভুল বোঝানো হয়েছে, ওরা ভুল বুঝে এটা করতেছে, এটা বিভিন্ন সময় বলেছে। আর বাস্তবেও তো সত্য, একথা সঠিক যে এতটুক মানুষ, ওরা তো কোন সেই 1971 সালে রাজাকারের কাহিনী গেছে, আজকে সে কত বছর, তারপরে তো রাজাকারের এই জায়গাটা ওদের বেলায় প্রযোজ্য হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে তো তারা দেখতো যে আমরা তো রাষ্ট্রপক্ষ এই অভিযোগ তো এনেছে, আমরা তো এটা না
আমরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি যে আমাদের কিছু বৈষম্য হচ্ছে, যে আমরা মেধা থাকা সত্ত্বেও আমরা চাকরি পাচ্ছি না। আমাদের একটা যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলনকে যে আমাদেরকে কটাক্ষ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্যটা দেওয়া হচ্ছে, এটা প্রসিকিউশনের বক্তব্য জি, যে আমরা সব রাজাকারের না, একমাত্র মুক্তিযোদ্ধা যারা তারা হলো মুক্তিযোদ্ধা, তারা এই সব সুযোগ সুবিধা পাবে, আমরা আমাদের আমরা পাবো। তখন তাদের একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হলো, অ্যাকর্ডিং টু দি প্রসিকিউশন জি, জি, সেন্টিমেন্ট ক্রিয়েট হলো। তখন তারা স্লোগান দিল, তুমি কে, আমি কে, রাজা কে বলেছে কে বলেছে সরেছে সরেছে, তখন একটা আন্দোলনটা টার্ন। জি 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 কথাটাই বলছে, ওই কথাটা যদি না তাইলে প্ররোচনাটা আসবে দুই দিকে প্ররোচনা, ছাত্রদের মধ্যে, ছাত্র জনতার মধ্যে একটা ক্ষোভ তৈরি হইল, তারা খুশি উঠলো, আন্দোলন তীব্রতর হলো, বেগবান হইল। আর ওইদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার দলীয় লোকেরা তারাও বললো যে এটাকে যে কোনো ভাবে দমানো, এই রাজাকারের নাতিদেরকে এই দেশে আন্দোলন করতে দেওয়া হবে না, কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, অতএব এদেরকে দমাইতে হবে। এইটা বলতেছে ওনারা প্ররোচনা। জি, এটা প্রসিকিউশনের বক্তব্য। এখন আর আপনার সেইখানেই আমি বলতেছি যে এই জিনিসটা একটা ভুল বোঝাবুঝির পর্যায়ে গিয়েছে। এটা আমার বক্তব্য হলো, এটা লার্নেড জজশিপ কিভাবে নেবেন, আমারটাকে অ্যাকসেপ্ট করবে না প্রসিকিউশনের পক্ষকে অ্যাকসেপ্ট করবেন, দ্যাট ইজ অ্যানাদার থিং, আপনার, ইট ইজ আপ টু ইউ। বাট আমার বক্তব্যটা হইলো যে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। কারণ আর একটা যৌক্তিক জায়গায়ও তো এ কথাও তো যৌক্তিক জায়গায় যদি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে ওদের যে আন্দোলনটা, যে কোটা বিরোধী যে আন্দোলন, সেখানে কিন্তু কখনোই ডিনাই করে নাই যে এইটা একটা অযৌক্তিক আন্দোলন, এই আন্দোলনটা হওয়া উচিত না, এই কথা কিন্তু উনি বলেন নাই, কখনোই বলেন নাই। এই আন্দোলনটার সঙ্গে, এই দাবিটার সঙ্গে উনি কিন্তু একমত ছিলেন, আন্দোলনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। আন্দোলন লাগবে কেন, ওনার কথা আন্দোলন তো লাগবে না, তোমার দাবিটাতে আমি একমত, আসো বসো। আর রাজাকার নাতিপুতির যে প্রসঙ্গটা, এটা যদি আমরা যৌক্তিক ভাবেও দেখি, কারণ এত ছোট ছোট বাচ্চাদেরকে রাজাকারের নাতিপুতির বলা, ঢালাও ভাবে বলার কোন সুযোগ নাই। লক্ষ লক্ষ ছেলেরা রাস্তায় ছিল, হাজার হাজার, সারা বাংলাদেশ থেকে যদি বলা হয় লক্ষ লক্ষ ছেলেরা বাচ্চা ছিল, লক্ষ লক্ষ ছেলেরা কি রাজাকারের নাতিপুতি? এটা তো অসম্ভব একটা কথা। তারপরে এখানে আসছে শিক্ষার্থী হামলা চালায় কামাল, যে আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনের সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করে। সাক্ষী কোন জায়গায় এটা 116-তে পরবর্তী 116 সেকেন্ড প্যারায় শেখ হাসিনা উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারি স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করে। এই যে বক্তব্যটা আসছে, এইরকম কোনো বক্তব্য কোনো সাক্ষীদের দ্বারা আসে নাই। একটা ঢালাও কথা সবাই সব সাক্ষীরা বলে গেছে, দেখা গেছে পুলিশ গুলি করেছে বা অন্য একজন গুলি করেছে, হয়তো ছাত্রলীগ কথার কথা একটা মাথায় একটা লাঠি দিয়ে পিটান দিয়েছে, উনি সব কিছু বলে টলে সেখানে শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোথাও কোনো নাম নাই। শেষে গিয়া বলছেন কি যে এর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এরা দায়ী। এই যে দায়ী কথা বলে দিলেন কেন? একটা অ্যামালগেটের কথা, একটা আপনার আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন যে নির্দেশনা দিয়েছেন, কোন সাক্ষীর সাক্ষী এরকম আসে নাই। নিহতদের সুরাতহাল পোস্টমর্টম করতে রিপোর্টের মৃত্যুতে সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে, নিহতের মৃত্যু সনদে মৃত্যু সঠিক কারণ লিখতে প্রতিবন্ধক সৃষ্টি করে। এই যে বক্তব্যগুলি এই আসামিদের পক্ষ থেকে আমরা অস্বীকার করতেছি।
আর তার পরের পাতায় 117 পাতায় যেটা আসছে, তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সমেত দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপিরিয়র স্ট্যাটাস, আমার আসামিকে সুপিরিয়র স্ট্যাটাস থেকে বলা হয়েছে শেখ হাসিনা উক্ত উস্কানিমূলক ওই যে বক্তব্য রাজাকারের নাতিপতি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনা একটা অধীনস্থ নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক কারার বাহিনী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, এই আমার আসামিরা কি কোথাও কোনো সাক্ষী কিভাবে কোনো ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেছে? কোথাও ষড়যন্ত্র। পরবর্তীতে আসছে কোর কমিটি বৈঠক হয়েছে, একটি আন্দোলন হচ্ছে, যে আন্দোলনের দ্বারা দেশের জানমালের ক্ষতি হচ্ছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর হচ্ছে। এটার উপরে বলেন কোনটা? এই যে পার্টন মাই লর্ডশিপ, মানে কোর কমিটির বিষয়টা যখন আসবে তখন বলবে। এই যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনার প্রেক্ষাপটে কোর কমিটি এসছে। ষড়যন্ত্রমূলক পরিকল্পনা এই কথার প্রেক্ষাপটে রাষ্ট্রপক্ষ কোর কমিটির প্রশ্ন আনতে পারেন। কোর কমিটিতে বৈঠক হয়েছে, কোর কমিটিতে বসে ষড়যন্ত্র হয়েছে, এই কথাটা এইভাবে করতে হবে, সেই পরিকল্পনা, সেই তার প্রেক্ষাপটে আমি এটা বলতেছি যে রাষ্ট্র যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা, এই রকমের কোন পরিকল্পনা হয় নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এরকমের যে কোর কমিটির বৈঠক হয়েছে, কোর কমিটির বৈঠক হওয়া কোনো অপরাধ না। সেই বৈঠকে যেহেতু রাষ্ট্রের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ছাত্ররা একটা আন্দোলন করতেছে, এই আন্দোলনে দেশের জানমাল রক্ষার্থে রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। সে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন পরিকল্পনায় তারা যদি এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সেই চেষ্টা করতে গিয়ে যদি তারা কোর কমিটির বৈঠক করে এবং কিভাবে এই বিষয়টাকে সমাধান করা যায়, বিষয়টাকে মানে আন্দোলনটাকে প্রশমিত করা যায়, সেই প্রেক্ষাপটে যদি কোনো বৈঠক হয় এবং সেই জাতীয় কোনো যদি বৈঠক হয়ে থাকে, সেটাকে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর এই যে নির্দেশনা, এরকম কোন নির্দেশনাও মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আহসান কামাল দেন নাই। হ্যাঁ, নির্দেশনা দিয়েছেন আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত নির্দেশনা দিতে হয় সেরকমই নির্দেশন দিয়েছেন। সেই নির্দেশনের মধ্যে কোনো অবৈধ কোনো কিছু ছিল না। সেই কারণে এই যে এখানে যে বলেছে যে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেমেটিক সমগ্র দেশব্যাপী আন্দোলন নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, টর্চার এবং বিভিন্ন অমানবিক আচরণ, হিউম্যান অ্যাক্টস সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয় এবং এই উল্লেখিত আক্রমণ সহ অন্যান্য অপরাধের জ্ঞাতসারি পরিলক্ষিত হয়। এই কারণে আমাকে এইসব অপরাধ করার কারণে আমাকে জেলে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল সেক্টর 73-এর এই 32AGH 4123 ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা একে 2 এবং 20-এতে শাস্তিযোগ্য অপরাধ। আমি এই রকমের কোনো অপরাধ করি নাই, মানবতা বিরোধী কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হয় নাই। অপব্যাখ্যা করা হয়েছে, সিম্পল ডিনাল অপব্যাখ্যা হয়েছে। এই যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলি অপব্যাখ্যা। সুনির্দিষ্ট অপরাধ 2, শেখ হাসিনা কর্তৃক ছাত্রযন্ত্র বা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী ব্যবহারের লেথাল উইপেন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আহসান কামাল, তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আব্দুল্লাহ মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, তার মানে আমার আসামির বেলায় অর্ডার, ফেসিলিয়েট, এই সহায়তা, সম্পৃক্ততা, কমপ্লিসিটি এবং ষড়যন্ত্রের কনস্পিরেসি
মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয়েছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর হয়েছে। এটা হলো প্রাথমিক ইয়ে, এগুলো অস্বীকার করতেছি। আমার আসামিরা পক্ষে আমি এরকমের যে অপরাধের কথা বলা হয়েছে এটাকে আমি দৃঢ়তার সহিত অস্বীকার করতেছি। এরকম কোন অপরাধ আমাদের আসামি তার হয় নাই। ব্যাখ্যা আসি, অভিযোগের বিবরণটা কিভাবে আসছে সেখানে আমি বলতেছি। 2024 সালের 14 জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস.এম. মাকসুদ কামালের মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনার ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান কোটা প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান অসংগঠিত ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন। এই যে কথাটা বলেছে যে রাজাকার উল্লেখ করে, তাদেরকে রাজাকার উল্লেখ করে না, এ কথা আমি আগেও বলেছি। যারা রাজাকার সেই রকমের ক্ষেত্রে এই প্রসঙ্গটা এসছে, উনি ওই ছাত্রদেরকে রাজাকার বলেন নাই এবং তাদেরকে গুলি করা বা ফাঁসি করার এরকম কোনো বক্তব্য উনি দেন নাই। 2024 সালে 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা, তার ফুফাতো ভাই পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলুল নূর তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোনালাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান ও ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান কোটা প্রথা সংস্কার দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এছাড়াও তিনি ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদেরকে বেআইনি আটক করার আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেন। উপরোক্ত নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনি আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারী গুলিবর্ষণ, হত্যা, হেলিকপ্টার ব্যবহার, নির্বিচারী গুলিবর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ দেড় সহস্রাধিক মানুষ হত্যা ও হাজার হাজার মানুষকে আহত করে। এবং এই শেখ হাসিনার এটা ষড়যন্ত্রমূলক এবং নির্দেশনা বাস্তবায়নে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আহসানুল খান কামাল এবং কোর কমিটি গ্যাং অফ 4 এর সদস্য তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন এবং তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করছে, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র এইগুলি ব্যবহারের নির্দেশনা প্রদান করে এটা বাস্তবায়ন নিশ্চিত করেছে। এই জায়গাটা আমার বক্তব্য হলো এই যে একটি চলমান আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যদি ড্রোন ব্যবহার করা হয়, যে ড্রোন ব্যবহারের অর্থ এই নয় যে ড্রোন থেকে গুলি করা, ড্রোন থেকে মানুষকে তার গায়ের উপরে আন্দোলনকারীদের উপরে বোমা ফেলেছে, নট দ্যাট। আগে ড্রোনটা বলতেছেন, ড্রোন হেলিকপ্টার আসতেছে হ্যাঁ লোকেট করার জন্য। এই যে লোকেট করছে ড্রোন লোকেট করছে কেন? যে লোকেট করে দেখছে কোন জায়গায় বেশি জনতা, বেশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি করতে পারে, সেই জায়গাটাকে লোকেট করে জায়গাটাকে যাতে জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, যাতে ওইরকম কোনো অপরাধ বা ওইরকম কোনো জানমালের ক্ষতি না হয়। এই লোকেট শব্দের অর্থ যদি বলা হয় যে ধরে কোন জায়গায় জনতা আছে, ছাত্র জনতা আছে, তাদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করে শেষ করে দেওয়া, নট দ্যাট। তাই যদি হয় ড্রোন ব্যবহার করে জায়গাটা লোকেট করে হেলিকপ্টার দিয়া গুলি করে ওই মানুষদেরকে শেষ করে দেয়া, তাহলে তো 1 জন 2 জন মানুষ মারা যাবে না, একটা জায়গায় হাজার হাজার মানুষ মারা যাবে প্রতিটি জায়গায়। আমিও তো মানুষ, আমিও দেখেছি, তৎকালীন সময়ের ভিডিও দেখেছি, টেলিভিশন দেখেছি, আপনারা যেমন দেখেছেন আমিও দেখেছি, বাংলার সব মানুষ দেখেছে। সেটাই বলতেছে, সেইটাই প্রশ্ন করে আসতেছে। তাই ড্রোন ব্যবহার করে লোকেট করে হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তাহলে তো একসঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে। কিন্তু কই সেরকম হাজার হাজার মানুষ তো কোথাও মারা যায় না, গিয়েছে কিছু মানুষ মারা যে গিয়েছে, সেটা আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে হয়তো কিছু দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাগুলোকে সবসময় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের নির্দেশনায় হয়েছে এভাবে ভাবা ঠিক না। এবং ওই সমস্ত যে সমস্ত লোকেরা ওখানে হত্যা হয়েছে, সেই হত্যা শুধু যে পুলিশ দ্বারা হয়েছে এভাবেও বলেন। আমি আমার সাক্ষীদেরকে কিন্তু জেরায় প্রশ্ন করেছিলাম যে আসামিদের দ্বারাই যাদের কথা বলেছেন
তারা না, আন্দোলনকারীদের দ্বারাও আসামিদের এই যে পুলিশের উপরে চড়াও হওয়া, তাদের উপরে আক্রমণ করা, এগুলি হয়েছে। এবং সে কারণেও এবং আপনারা একটা ডিজাইনের মাধ্যমে এসছেন এই সরকারকে উৎখাতের জন্য, সে ডিজাইন থেকে এই পরিকল্পনার মাধ্যমে এই ঘটনাগুলা আপনারা ঘটিয়েছেন এবং সেক্ষেত্রে আপনারাও এই মৃত্যুর জন্য দায়ী। এই সব সাক্ষীদের কাছে আমি প্রশ্ন করেছি এবং সে প্রশ্নতে তারা হয়তো ডিনাই করেছে। এখন আমার এই যে তারা ডিনাই করেছে, আমি প্রশ্ন করেছি, এই বিবেচনা মাননীয় আদালতের, মাননীয় আদালত বিবেচনা করে দেখবেন যে, আর এই যে কথাটা বললাম এখন, ড্রোন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে, তাইলে অনেক মানুষ মারা যেতে পারতো, তা যায় না। যেহেতু এগুলো এভাবে হয় নাই, অতএব ড্রোন ব্যবহার করে ছাত্র জনতাকে মারার কোন উদ্দেশ্য ছিল না। এবং হেলিকপ্টার ব্যবহার করে, হেলিকপ্টারে একটা ছবি ভিডিওতে আছে, হ্যাঁ হেলিকপ্টার দেখা গেছে, আমিও দেখেছি কয়েকটা গুলি হয়েছে। হেলিকপ্টারের গুলিকে টার্গেটেড, কোন টার্গেট হেলিকপ্টারের গুলিকে কোন হেলিকপ্টারে কে গুলি করেছে এবং হেলিকপ্টারের গুলিতে কে মারা গেছে, হেলিকপ্টারের যে গুলিটা ছোড়া হয়েছে সেই গুলিটা কার শরীর থেকে উদ্ধার হয়েছে, এই কথাটা কি রাষ্ট্রপক্ষ ক্লিয়ার করে কোথাও জায়গায় বলতে পেরেছেন? উনি কি লোকেট করতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে সেই গুলি থেকে মারা গেছে এবং কে মারা গেছে সেইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং কোন লোক তার কারণে মারা গেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কোথায়? অনেকের মাথা দিয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ মাথা দিয়ে বলা হয়েছে যে উপর দিয়ে এরকম পড়েছে, মাথা দিয়ে গুলি করে বেরিয়ে গেছে বলেছে, কিন্তু উপর থেকে নিচের দিকে হ্যাঁ গুলির ডিরেকশনটা ছিল ফ্রম দ্য টপ টু দ্য বটম। হ্যাঁ, একজন সাক্ষী বলেছে, আমি স্বীকার করি। কিন্তু এখন কথাটা হলো এই গলিটা কে করেছে এবং কার, এই যে এইটা যে হেলিকপ্টারের গুলি, হেলিকপ্টার গুলি তো নাও হইতে পারে। একটা লোক যদি ছাদের উপরে থাকে, 10 তলা ছাদের উপরে একটা লোক আছে, 10 তলা ছাদের উপর একজন লোক আছে, তার হাতে একটা উইপন আছে, যে উইপন দিয়া যদি সে গুলি করা হয়, জাস্ট কি করে, আমি এইখান থেকে যদি এই জায়গাটা থেকে যদি এইভাবে গুলিটা করি, আমার হাতে একটা বন্দুক আছে, আমি গুলি করলাম, সেই গুলিটা এই জায়গায় একজন লোক বসা আছে বা একটা পাখি আছে, যাই আছে, কি দাঁড়াবে, তার মাথার উপরে পড়বে ও সেখান থেকে সে হয়ে যাবে। এই যে এটা শুধু যে হেলিকপ্টার ছুটতে পারে, কিন্তু এইটা যে হেলিকপ্টার দিকে, হেলিকপ্টারের ছোড়া গুলিতেই সে মারা গেছে, এইটা প্রমাণ করতে হলে যে হেলিকপ্টারে অস্ত্রটা ছিল সেই অস্ত্রটা পাইতে হবে, উদ্ধার করতে হবে। সেই অস্ত্রটার থেকে এই ম্যাগজিনে এই গুলিটা ছিল এবং সেই গুলিটাই এরকম একটা গুলি ওই যার কাছ থেকে যে তার গুলির কারণে সে মৃত হয়েছে তার শরীর থেকে উদ্ধার হয়েছে। এই তিনটা জিনিস কমিউনিকেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত তিনটা জিনিসকে কমিউনিকেট করা না যাবে অতক্ষণ তো এটা বলা যাবে না। ওনার কনভারসেশনে তো সেটা আছে, ওনার কনভারসেশনের মধ্যে তো সেটা আছে না। কনভারসেশনে হেলিকপ্টার ব্যবহার করতে বলছে, হেলিকপ্টার ব্যবহার করতে বলেছে, কিন্তু হেলিকপ্টার বলে এ কথা বলে নাই যে হেলিকপ্টার দিয়ে গুলি করবেন, এ কথা কিন্তু নাই কনভারসেশন। উপর থেকে দিবে বলছে, উপর থেকে দিবা, সেটা 36 সেনা মানে কথা বলছে উপর। আমি তো তার জবাবে বলেছি না, আমি এই জেনারেটর এখানে বলছি না, এই জেনারেটর আমার কথাটা আমি কিন্তু বলেছি এই কথাটা যে 10 তলা থেকে একটা লোক যদি যে গুলিটা ওই বাচ্চার গায়ে লেগেছে বা যে ব্যক্তির গায়ে লেগেছে সেটা 10 তলা 20 তলার উপর থেকেও একটা লোক গুলি করতে পারে, সেটাও তো তীর্যক ভাবে গিয়ে তার গায়ে পড়তে পারে, তার মাথার উপর পড়তে পারে। আমার যুক্তি, আমি যুক্তিটা তারা বলেছে হ্যাঁ দেখিয়েছে যে মাথা দিয়ে ডাইরেকশন হয়েছে, সেইটা ছিল আমি তো বলেছি যে কিন্তু হেলিকপ্টার দিয়ে যে গুলি করেছে, আমি তো বলেছি সাবেক প্রধানমন্ত্রী তো এই কথা বলেন নাই হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলো, এ কথা কিন্তু বলেন নাই। হেলিকপ্টার ব্যবহার করতে বলছে, গুলি করতে বলে নাই। এখন আপনারা যদি বলেন যে গুলি করেছে
যদি মাননীয় আদালতের কাছে এরকম মনে হয় যে হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে, সেই গুলিতে ওই বাচ্চারা মারা গেছে, সেটা যদি হয়, কিন্তু সেটা ওই হেলিকপ্টারে যে লোক যদি ধরে নিলাম যে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে, তাহলে সে হেলিকপ্টারে যে লোকটা গুলি হয়েছে তারা পড়া। আপনার এটা আমরা পেয়েছি। হ্যাঁ, কারণ সে প্রাইম মিনিস্টার তো তাকে বলে না যে হেলিকপ্টারে উঠে গিয়া তুমি অমুক বাচ্চাটাকে অমুককে গুলি করো, ছাত্রদলটাকে গুলি করো। আমি আমার আর্গুটা আমি করেছি। মাননীয় আদালত তো বিবেচনার দায়িত্ব তো আপনার, বিচারের এটা তো সিদ্ধান্তটা তো আপনার। আমি আমার জায়গা থেকে যেটা বলার আমি বলতে পারি। আর ওই যে লেথাল উইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথাল উইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো, এটা বলে নাই। হ্যাঁ, এখন থেকে লেথাল উইপন ব্যবহার হবে, সামনে যেটাতে পাবে গুলি করে মেরে সোজা গুলি করবে। ভাই এত কথা বলেন, ওটা বলতে দেন। তো বলছে, তো বললে সেটা দেখবে। আমি তো মনে করি যে এইগুলা ঠিক না। আর তাছাড়া সেখানেও কথা আছে, ওই জায়গাটায় আমি আসবো, কিছু কথা আছে। আমি তো সে জায়গাটায় ওই যে বক্তব্যটা সাক্ষীতে আসবে, তারপরও যখন কথাটা আসছে সেখানে আমি কথাটা বলতে চাই। corroboration আছে, there is a corroboration of the directions to use drones, helicopters, lethal weapons. Accordingly, weapons were used. These were installed, and patients of having injuries from the lethal weapons. আচ্ছা, আমার এই জায়গাটা আমার বক্তব্য। এই তামিম সাহেব যে কথা বলেছে এইটার জবাবে আমি বলি, আমি এই যে ভিডিও যে ভয়েস রেকর্ডটা, অডিও ভয়েস রেকর্ডটা যেটা, সেটা তো পরীক্ষিত হয়েছে, সিআইডির এক্সপার্ট দ্বারা পরীক্ষা হয়েছে। আমি কিন্তু সেখানে বলেছিলাম একটা কথা, সাক্ষীকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ছাড়া এই ভয়েস রেকর্ডটা আরো কারো দ্বারা কি ফরেন্সিক পরীক্ষা হয়েছে কিনা? উনি বলেছে হয় নাই। তাহলে এইখানেও এইটা একটা ইন্টারন্যাশনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরকম একটি গুরুতর একটি বিষয় যে আমি যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইল, ফরেন্সিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? মাননীয় আদালতের কাছে এই প্রশ্নও আসতে পারে, আসবে কি না সেটা আমি জানি না। আমার পক্ষে মনে হয়, আমি এই সন্দেহ মাননীয় আদালতের কাছে ঢুকিয়ে দিতে চাই যে লেথাল উইপন ব্যবহার করার পরে যে ফরেন্সিক রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা আরেকটি উচ্চতর অথবা সমপর্যায়ের আরেকটি পরীক্ষা দ্বারা ওটাকে ক্রস ম্যাচিং করা উচিত ছিল। রাষ্ট্রপক্ষ তা করেন নাই। বিবিসির একটা রিপোর্ট আমরা দেখেছি, তারা বলেছে যে আমরা আমাদের একটা নিরপেক্ষ ইয়ে থেকে এয়ারশট, তো কোম্পানিটার নামই হলো এয়ারশট। বিবিসি বলেছে, বিবিসি আল জাজিরা, আপনারা এটা হয়তো আসবে অনারেবল, বিবিসি আল জাজিরা যেই হোক না কেন, একটি ভয়েস রেকর্ডকে মানে এটাকে তো আরেকটি পরীক্ষা দ্বারা তারা নিজেরা বলেছে যে এটা আমরা করেছি এবং এটা পরীক্ষিত, এটা বলেছে তারা যে এটা ফরেন্সিক করা। এটা বিবিসি নিজে বলেছে। বিবিসি আমি যদি আজকে বলি যে যেটা বললেন যে বিবিসি দিয়ে হয়েছে, আল জাজিরা দিয়ে হয়েছে, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা সেটা দিয়ে সাক্ষীরা বলেছে, তারপর আর কতগুলা একবার না আমার কথা হলো, আমি বিবিসিটা যদি আপনারা অ্যাকসেপ্ট করেন সেটা করতে পারেন, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। আমার কথাটা হলো যেটা বিবিসি একটা আলাদা সংস্থা, সে করেছে, তারটা যে সঠিক সেটা মাননীয় আদালত কিভাবে মেনেবেন? আপনার ভিতরে তো এই প্রশ্ন আসতে পারে যে বিবিসি করেছে সেটা সঠিক করে না, শেখ হাসিনার বিরুদ্ধে চরণ করে সঠিক হতো সেটা বলেন। হ্যাঁ, কাকে দিয়ে করলে সঠিক হতো? ওই বিবিসি রিপোর্টটা, বাংলাদেশের যে রিপোর্টটা, যে ফরেন্সিক রিপোর্টটা, বা যা অন্য যারাই করুক,
আমার কথা হলো এটা ক্রস মেসিং হওয়া উচিত ছিল। ক্রস মেসিং হইলে যদি দেখা যেত দুইটাই এক, তাহলে অ্যাকসেপ্ট হতো। যেহেতু কোনো রিপোর্টই ক্রস মেসিং হয় নাই, অতএব এইটাকে গ্রহণ করার মাননীয় আদালতের এটা একটা কালিমা লেপন হয়েছে। গ্রহণ করা যাবে না এরকম কোনো আইন আছে কিনা দেখেন। না, আমার কথা হলো আমি তো এই কথাটা বলেছি, গ্রহণ করা যাবে না এই কথা, কিন্তু আইনের কথা আসিনি আমি। একটি কালিমা লেপন হয়েছে এর দ্বারা। মাননীয় আদালত যদি মনে করেন যে আপনার ভিতরে যদি এই সন্দেহটা আসে, আসলেই তো এটা আমার মধ্যে আসতে হবে। হ্যাঁ, আমি তো সেইটাই আপনার ভিতরে সন্দেহটা দেওয়ার চেষ্টা করতেছি। না আসলে না আসবে, না আসলে আপনার কাছে না আসতে পারে, কিন্তু আমি সেইটাই দেওয়ার চেষ্টা করতেছি। মূল আর্গুমেন্টটা হলো যে এইটা আরেকটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে এটা ফরেনসিক করানো দরকার ছিল। জি জি জি, আমার বক্তব্য হলো যে দরকার ছিল কি কারণ, এই কারণে কোনো বার আছে যে এটা অ্যাকসেপ্ট করা যাবে না বা একাধিক করতে হবে এটা বিশ্বাসযোগ্য করা। আমি এখানে এই প্রসঙ্গটা জবাব একটু বলি। সৃষ্টির শুরু থেকে, যেদিন থেকে কাজীর বিচার শুরু হইল, সেদিন থেকে 3 জন সাক্ষীর একটা প্রশ্ন আছে শুরু হইতে। 3 জন সাক্ষী, যদি পুরুষ সাক্ষী হইলে 3 জন, মহিলা হইলে 6 জন। যদি একজন সাক্ষী, একজন পুরুষ সাক্ষী, বরং 2 জন মহিলা সাক্ষী। এটা সৃষ্টির শুরু থেকে কাজীর বিচার থেকে শুরু হয়েছে। যে কোনো সাক্ষী একজন বলল, আর সে একজনের উপরই হ্যাঁ আইনে আছে যে একজনকেও যদি বিশ্বাসযোগ্য মনে হয়, আমি আইনের বাইরে যেতে পারবো না। একজনকেও যদি বিশ্বাসযোগ্য মনে হয়, একজনের কথার উপরেও একজন আসামিকে সাজা দেওয়া যাবে, এখানেও পারবেন। কিন্তু আমার কথাটা হইল যে সৃষ্টির শুরু থেকে যে একটা ব্যাপার আছে, একের সঙ্গে করোবোরেশন। এই যে করোবোরেশনটা তখনই হয় যখন একজনের সঙ্গে একজনের ম্যাচিং হয়। তাহলে করোবোরেশনটা কেন আছে আইনে? আইনে আসেই তো এই জন্য যে একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা কে দিয়েছে? বাংলাদেশের রিপোর্টটা কে দিয়েছে বাংলাদেশ সরকারের লোক। যে সরকারের বর্তমান সরকার, আর যে সরকারের বর্তমান সরকারের মধ্যে আন্দোলনকারীদের লোকেরা আছে। অতএব মাননীয় আদালতের কাছে এই সন্দেহের সৃষ্টি হইতে পারে, আমার ভিতরে হয়েছে। আমি সেইটাই মাননীয় আদালতের কাছে ডেলিভার করার চেষ্টা করতেছি যে মাননীয় আদালতের কাছে ওই সন্দেহটা হইতে পারে যে এই একই সরকারের আমলের যেহেতু রিপোর্ট, অতএব এটা ম্যানিপুলেট হইতে পারে। আপনারা তো বলেন নাই, চ্যালেঞ্জ করেন। আমি ইয়াতে সাক্ষীকে বলেছি, যখন রিপোর্টই হচ্ছে তখন রিপোর্ট হলো, রিপোর্ট আসলো, পরীক্ষা হলো, এই যে আফটার অল দিস থিংস হ্যাভ বিন ডান, তখন তো আমার কোনো করার সুযোগ নাই। আমি পারতাম সাক্ষীর সময় এসে বলতে পারতাম। ইউ অট টু বি ইন বাংলাদেশ, ইউ অট টু রিমেইন হিয়ার, ইউ অট টু হ্যাভ কন্টেস্টেড, ইউ অট টু হ্যাভ চ্যালেঞ্জ, and you could seek further examination by any other authority, whichever you deem. ইনভেস্টিগেটিং পিরিয়ডে আসামির কিছু করার আছে, কোন সুযোগ আছে? আপনি আসবেন না, আপনি চ্যালেঞ্জও করবেন না, কন্টেস্ট না মাই লর্ডশিপ, আমি এইটা বলি যে ইনভেস্টিং পিরিয়ডে আমি কিভাবে করব। আমি চ্যালেঞ্জ করেছি কখন? যখন সাক্ষীর পর্যায়ে এসেছে। সাক্ষীদেরকে বলছি, সাক্ষীকে বলেছি যে আপনি এটা ক্রস মেসিং করেন না, এটা চাই না। ফার্দার ইনভেস্টিগেশন কখন? There must be some lackings or some loopholes or deficiency in the reports. Then you can see further investigation or investigation by any other third party or any foreign examiner, etc. আমি চাই না এই কথা সত্য। You did not point towards any deficiency of the report. বলেন না যে এই রিপোর্টটা ওই জায়গায় এইভাবে পরীক্ষা ঠিক হয় না, the examination process was not proper, procedure was not proper, examination was not just and fair, বলেন না তো না। আমি এইভাবে বলেছি যে এই যে ইয়েটা, যে রিপোর্টটা, এটা অন্য কোনো অ্যানাদার কোনো প্রতিষ্ঠান বা ইয়ার দ্বারা পরীক্ষা করানো হয় নাই। সেটা যদি আপনার প্রয়োজন না হয় কেন করবে? আপনি করতে পারতেন, যেটা ডাউটফুল, এই কারণে আপনারা ফার্দার এইটা পরের থেকে প্রয়োজন অনুভূত হতে হবে তো। আমি এই সময় এই জায়গাটায় আপনার এইটা ঠিক আছে যে ট্রায়ালের সময় আমি এই দরখাস্ত দিয়ে বলতে পারতাম, এটা আমি বলি নাই। কিন্তু আমি বলি নাই দেখে যে মাননীয় আদালত যে আমার এগেনস্টেই যাবেন এমনটা নাও হইতে পারে। আমি কত কিছুই তো বলি নাই, এর কত কথা আছে এর মধ্যে যেগুলি হয়তো আমার অবসরে রয়ে গেছে, যেগুলি আমার বলা উচিত ছিল। কিন্তু লার্নেড
মানে লর্ডশিপের কিন্তু একটা দায়িত্ব আছে যে আপনাকে আমি যদি নাও বলে থাকি কোনো কথা, কোনো ডিফেন্স কোনো জায়গায় যদি নাও নিয়ে থাকি, লর্ডশিপের দায়িত্বটা হলো এইখানে আপনি যদি দেখেন যে আমার এই জায়গাটা বলা হয় নাই, কিন্তু এই বলাটাতে না বললেও এই জায়গাটা আসামির পক্ষে যায়, সেইটাকে মাননীয় আদালত রেফার করে। হ্যাঁ, এটা যদি মিস্টেকেন হয়, এরোনিয়াস হয়, কোয়েশ্চেনেবল হয়, হ্যাঁ, ডেফিসিয়েন্ট হয়, ইন দ্যাট কেস ইউ ক্যান রেজ দ্য কোয়েশ্চেন। আদালত বলবো কেন? না সে এই যে আপনি সাবমিট করছেন, ইউ আর ডুইং ওয়েল, আমি কেন বলবো যে ইউ আর নট ফিট টু ডু দিস, ইউ শুড বি এক্সক্লুডেড এন্ড সাম আদার ওয়ান শুড বি অ্যাডেড? আমি কেন বলবো? না সেটা বলবেন না, কথাটা আমার তো কাজ করছেন, করে যাচ্ছেন, ইউ ডোন্ট ফাইন্ড এন্ড লেকুনা। ইটস ওকে। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখা যায় যে মামলায় কোনো জায়গায় আমার একটা ঘাটতি পূরণ করা উচিত ছিল, আমি করিনি, কিন্তু মাননীয় আদালত কিন্তু ওই জায়গাটাকে কাভার করে আপনি কিন্তু সেই সুযোগ আছে আপনার, সেটা তো কনসিকুয়েন্স আপনাকে সাফার করতে হবে। কার? আপনি তো করেন নাই, হ্যাঁ, করা উচিত ছিল, করেন নাই, হ্যাঁ, ইউ হ্যাভ টু সাফার ফর দ্যাট। না সবসময় আমার সাফার করতে হবে না। আইন যদি মনে করেন যে লার্নেড কোর্ট যদি মনে করেন যে এই জায়গাটায় আমরা তো মনে করছি না, আমাদের যে অথরিটি রিপোর্ট দিয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে, সেটা there was examination in chief, he was testified and he was cross-examined, and we have gone through the report. We did not find any lacuna there. যদি মনে হয় আপনার কাছে লেগুনা নাই, যদি point out করে দেন যে there is the lacking or deficiency and the tribunal ought to have done something. আমি তো লেগুনাটা আমি তো লেগুনা ওই জায়গায় দেখতে পাচ্ছি যে রিপোর্ট ঠিক আছে, ঠিক থাকলে আপনাদের লার্নেড লর্ডশিপ যদি মনে করেন যে রিপোর্ট ঠিক আছে, তাহলে তো আমার কিছু বলার নাই। আর আপনি রিপোর্টটা ঠিক না এটা তো আপনি প্রুফ করতে হবে। আমি এইখান থেকেই প্রুফ, আমি কিভাবে প্রুফ, আমি তো এই জায়গা থেকে সন্দেহের জায়গাটাকে আমি এস্টাবলিশ করতে চেষ্টা করেছি। এখন মাননীয় আদালত সেটা সন্দেহ করবেন কি করবেন সেটা মাননীয়, আমি তো বলেছি যে এই যে এইটা ওই যে বলেছি সাক্ষী একজন ক্রস এক্সামিন হওয়া উচিত ছিল। এই যে ফরেন্সিক রিপোর্টটা একজনের দ্বারা রিপোর্টটা করানো হয়েছে। এই এত বড় একটি মামলায় আয়নাদার আরো কোন প্রতিষ্ঠান দিয়ে দিতে এটাকে করা হইতো? আপনাকে দেয়া হয়েছে, এই যে আপনি রিপোর্টটা ঠিক আছে কিনা, সাক্ষীরা ঠিক বলছে কিনা, আলামত গুলো ঠিক আছে কিনা, ইনভেস্টিগেশন ঠিক মতো হলো কিনা, সেটা তো আমি বলেছি সঠিক হয়নি। ইউ আর অ্যাপয়েন্টেড ফর ডুইং দিস জব, সে জায়গাটা তুমি বলেছি, জেরা করেছি। আমার কথা হলো এইটা, লার্নেড লর্ডশিপ যদি মনে করে যে না আর একজন এই রিপোর্ট গুলা ক্রস ম্যাচিং করা উচিত, দরকার নাই, তাহলে দরকার নাই। আমরা তো কারণ দেখি না, আপনি কারণটা দেখিয়ে দিবেন, আপনি ভুলটা ধরিয়ে দিবেন যে এই অথরিটি প্রসিকিউশন, ওই যে ল্যাব আপনার ফরেন্সিক এক্সামিনেশন এই জায়গায় ওরা ঠিক করে নাই, তাদের যন্ত্রপাতি ঠিক ছিল না, প্রসিডিয়ার ঠিক ছিল না, লোকগুলো ঠিক ছিল না, রিপোর্টটা ঠিক হয় নাই, আপনি বলবেন তো, তখন আমরা দেখবো যে ঠিক আছে কিনা, ফার্দার এক্সামিনেশন। তো আসলে ওইসব যারা করলে কি সত্য নয় যায়, ওই একই কথা, ওটা আমার পক্ষে যায়, তোমার পক্ষে। আমি নেক্সট ইয়েতে আসি। হ্যাঁ, একই কথা। এই যে প্রাণঘাতী অস্ত্র লেথাল উইপেন ব্যবহার নির্দেশ অনুযায়ী সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর 3,50,11 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। না ওইটারই শেষ হয় না, ওইটা 120 না। আমি তো বলেছি যে এই যেহেতু রিপোর্টটাকে আমি চ্যালেঞ্জ করেছি। লেথাল উইপন ইউজ করার জন্য প্রাইম মিনিস্টার বলেছিলেন, whether you admit this? না, আমি অ্যাডমিট করি না। এই জন্য অ্যাডমিট করি না যে 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 অডিও কলটাকে বিজ্ঞ আদালতে বাজানো হয়েছে বা দেখানো হয়েছে, এই অডিও কলটাকে, অডিও যে ইয়েটা, যে সেইটাকে আমি সন্দেহের ঊর্ধ্বে মনে করছি না।
আমি শুনেছি লেথাল উইপেন শব্দটা ব্যবহার করতে, কিন্তু তার অর্থ এই না যে ওই লেথাল উইপেন। সাজেশন দিয়েছেন যে এটা এআই জেনারেটেড, হ্যাঁ এটা আপনি বলেছেন। বলেছি আমি। এই যে 120 নম্বর পাতায় এরই ধারাবাহিকতায় ড্রোন ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার অবস্থান শনাক্ত করে তাদেরকে আটক করা হয়, নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টারে ব্যবহার করে গুলি করে দেশ সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণের অনেক স্থায়ী অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ হয়। তার মধ্যে ঢাকা শহরেই হয়েছে 95,313 রাউন্ড গুলি। এত রাউন্ড গুলি আর এত পুলিশ, হ্যাঁ, আমার সামনে, পুলিশের সামনে, অনেক কম হয়ে গেল। না, পুলিশের সামনে হাজার হাজার পুলিশ আর তার সামনে লক্ষ লক্ষ জনতা, এত গুলি, মারা গেল মাত্র 5 জন। এতে ওইরকমেরই যে কি কিছু গোড়ায় চড়ি আমার তো রওনা হইল, কিছু দূর যাই আমার তো হাঁটিয়ে চলিল, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। 1500 লোক মারা গেছে, 25 to 30,000 people have been injured seriously. এটাকে ছোট মনে করি না, এটা অনেক। কেউ কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা। 20 দিনে হলো। ঠিক, আমি তো এই 1500 লোক মারা গেছে, এটাকে যদি সত্য ধরা হয় তাহলে আমি অবশ্যই সেটার জন্য স্মৃতিকাতর, এটার জন্য কষ্ট পাচ্ছি, আমার ক্লায়েন্টও কষ্ট পাচ্ছে। কিন্তু কথাটা হইলো ওইখানে যে আমি এই 1500 লোক মেরেছি কিনা। আমার কথা হলো এত গুলি যদি পুলিশ আর শেখ হাসিনা মারে, তাহলে এক গুলিতে তো এই গুলির অর্ধেক দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে আর অর্ধেক তো মারা যাবে। অর্ধেক গেলাম যে আপনার কি বলে যে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। সহজে মারা যায় না, হ্যাঁ, মানুষ সহজে মারা যায় না, 10 তলা থেকে পড়েও বেঁচে গেছে, এরকম জায়গা। হ্যাঁ আছে, সহজে মারা যায় না। এবং একজন সাক্ষী বলে গেছে তার শরীরে 500 বুলেট বের করেছে, পিলেট আরো আছে, পিলেট ছোট জিনিস তো এই জন্য মারা যায় না। Living. He came to the court and testified. W9 ছিল। চলাফেরা করছে, একজনকে দেখলাম সহজে মরে না তো মানুষ। খোকন চন্দ্র বর্মন, হ্যাঁ হ্যাঁ, মুখের উপর লেগেছে, তার মুখে এত বিভৎস অবস্থা, সে তো মাস্ক পরে আসছে, আমরা তো আনফরচুনেটলি আমরা ওটা খুলতে বলিনি। হ্যাঁ, না খুলেছি, আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমিও দেখেছি, খোলানো হয়েছে, তার চোখ নাই, চোখ ভিতরে দেওয়া, মুখ টুক সব নাই, দেখেছি, আমিও দেখেছি। বিফোর এন্ড আফটার দি ইনসিডেন্ট, আগের ছবি এবং পরের ছবি। এই যে 1500 মারা গেল আর 25,000 আহত হলো, এতগুলি ইউজ না হলে এত লোক কি করে হবে? এতগুলি যদি ইউজ হইতো তাহলে আরো বেশি মারা যাওয়ার কথা ছিল। আমার কথা হলো এতগুলি ইউজ হয় না। এবং আর একটা কথা, মাই লর্ডশিপ, এই গুলি এই মারা যে গিয়েছে তা এই যে আমার আসামিতে কোনো তার মধ্যে নির্দেশনা ছিল না এবং তারা এই গুলি করেও নাই। আরেকটা জিনিস আমি একটু বলি, একটা এই যে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলে, 5-6 জন পুলিশ মাঝখানে একটা ছেলে পড়লো, সেই ছেলেটাকে ধরে একজনে গেল লাঠি দিয়ে পিটান দিতে, আর একজনে গেল সে আবার আরেকজনে থামাইতে বললো, সে গিয়ে দিল একটা চর, পিছন দিয়ে আরেকজন একটা গুলি করলো। এই যে গুলি করলো পুলিশে, যদি আমি সত্যি ধরি আর কি, যদি সত্যি ধরি, যদিও আমি সত্যি ধরছি না, আমি মনে করি এটা সত্যি না, আমি যুক্তির খাতিরে, তর্কের খাতিরে যদি ধরি যে ওই ভিডিওটা সঠিক, তাহলে এই যে পুলিশ 5-6 জন পুলিশ, একটা বাচ্চা ছেলে, তারে এরকম ধরে নিয়ে পিছন দিয়ে গুলি করে মারি ফেলাইতে হবে, এই কি শেখ হাসিনা বলছে নাকি যে এরকম করে পুলিশ মানুষগুলো মার? এই যে কাজটা তারা করেছে, যদি সত্যি ধরে নেই, আমার কিন্তু যদি আছে কথাটা, যদি সত্যি ধরে নেই, এখন এই যে কাজটা করেছে তারা যদি করে থাকে, এইটা কি শেখ হাসিনা বলেছে আর এরকম করে মানুষ করে? কত অমানুষ তারা। এই জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কাছে যেটা বলেছেন যে আপনি রাজাকারের না একটা গাল, এই গালি দিয়া আপনি তো আপনার পক্ষে লোকজনের ভিতরে এমন একটা
ঘৃণা তৈরি করে দিচ্ছেন, যারে পায়ে এখন তারাই খেয়ে ফেলে। ওই যে গুলিটা আপনি আপনার কথাই বলি, যে গুলিটার কথা আপনি বললেন, একজন চট দিচ্ছে আরেকজন আছে বাঁচাচ্ছে সাদা হেলমেট পরা একটা। হ্যাঁ 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 হ্যাঁ, না লাঠি দিয়ে পিটান দিতেছে, উনি বাধা দিচ্ছে, উনি গিয়ে আবার চড়তেছে, তার রাইফেল লাগিয়ে গুলি করে দিল ছেলেটা। পেছন দিক থেকে ছেলেটা একটা বাচ্চা ছেলেটার পেছন দিক থেকে গুলিটা রাইফেলটা লাগিয়ে গুলি করছে। এই যে এই হ্যাঁ, আমি তো সেই কথাই বলতেছি। এই ভিডিওটা এটাকে যদি সত্যি আমি ধরে নেই, যদিও আমি কিন্তু এটাকে সত্যি আপনার ওই কথার প্রেক্ষিতে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনার ওই যে প্ররোচনা না এবং আপনি যে বলছেন যে আমি শেষ করে দিতে বলছিলাম তাহলে ইউজ করে, সে কারণে তো ওই সাহস পেয়ে, এবং সে তো আপনার পক্ষের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার মধ্যে তাহলে কি আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এই যারা পুলিশ এবং যারা আর অন্যরা সবাইকে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক? এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সব মুক্তিযুদ্ধের বিপক্ষে? আপনি তো তাই মনে করেন? না না, সেটা আমি মনে করি না। মুক্তিযুদ্ধের পক্ষের লোক সব মানুষ, এটা আমার ক্লায়েন্ট এইভাবে মনে করে নাই। এবং মুক্তিযুদ্ধের পক্ষের কথাটা এখানে যদি ঘৃণার সৃষ্টি করেছি, হ্যাঁ, আর ঘৃণার সৃষ্টি করিয়া আমি পুলিশকে বলেছি এইভাবে একটা মানুষ মারতে, এটাও কি হয়? এইভাবে কোনো মানুষ মারে যদি সত্যি ধরে নেই ওইটাকে? যদিও আমি সত্যি ধরছি না, আমার আসামি করে না এটা, হয়তো গেল, হ্যাঁ হয়তো, কিন্তু ওইভাবে কোনো মানুষ ওর ব্যক্তিগত দায় পুলিশের, ওটা তো ব্যক্তিগত পুলিশের দায়। এই যে আশুলিয়া থানায় যে 6টা লাশ, ব্যক্তিগত দায়, তাহলে আপনি what actions have been taken? ওই পুলিশের ব্যক্তিগত দায়, আমার এই প্রাইম মিনিস্টার ব্যক্তিগত। যদি বারবারই কিন্তু আমি যদি ধরে নেই কথাটা আছে। এই যে হত্যাযজ্ঞ বা নৃশংসতা চললো, হ্যাঁ, the atrocities continued for couple of days, couple of weeks. What actions have been taken by the authorities? What actions have been taken? পরিস্থিতিটা এমন ছিল যে ওই সময় যে it was not a sudden attack. It was not a sudden attack. It was not a single incident. It was not an incident of one day or 1 hour. It continued for a couple of days. So what did you do? What was the job of the authority? They were all in Dhaka. They were holding core committee meetings every day. They were watching what was being happening. The Inspector General of Police, the Minister for Home Affairs, they were watching. They were observing from the spot to spot, place to place. They are visiting here and there. এখানে এইটার জবাব আমার কাছে, এইটার জবাব আমার কাছে এরকমের যে পরিস্থিতি শান্ত হলে কারা কি করেছে তাদের বিরুদ্ধে হয়তো বা উনি ব্যবস্থা নিতেন। ওই সময় ওই প্রেক্ষাপটে তাদের কোনো অপরাধী যদি থেকে থাকে তাদের প্রতি ব্যবস্থার মতো সুযোগ ছিল না। আমাকে, আমি তো জবাব দিয়েছি, তারপরে যদি আপনারা অ্যাটাক করেন, আমাকে রাষ্ট্রপক্ষ তো অ্যাটাক করতেই থাকে, আবার মাই লর্ডশিপ যদি আমাকে অ্যাটাক করেন, আমি তো কোথায় যাব? You are the Prime Minister. No. হ্যাঁ, You are Prime Minister. You are Home Minister. হ্যাঁ, হোম মিনিস্টার। আপনি শুধু আমি হোসেন না। জি জি জি, রাইট রাইট রাইট। আপনি তো কোনো অ্যাকশন নেন নাই? না, আমার নেওয়ার সুযোগ হয় নাই। পরিস্থিতি শান্ত হইলে তখন আমি এই সুযোগ করে নিতাম কে কোন অপরাধ করেছে। আমাদের আইজি সাহেব এবং মন্ত্রী মহোদয় যখন গেলেন, তখন একজন পুলিশ অফিসার বলছিলেন তার বাড়ি একটা পরে একটা বলছে, আরেকটা খারাপ দাঁড়াইছে, বাকিটা যায় না। তখন আপনি কি করছেন? বিচ্ছেদ তখন আপনি কি? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন থানায় গিয়ে পুলিশদেরকে 1 লক্ষ করে টাকা উপহার দিয়েছে যারা যারা গুলি করেছে। এই কথাটা হলো যে আপনি আমাকে 1 লক্ষ, এই কথাটা হলো আপনি আমাকে পারমিশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য, আমি তো করতেছি, মারি একটা পরে দাঁড়ায়, বাকিটা দাঁড়ায় না। কোর্ট কিভাবে? হ্যাঁ, তখন আপনি যদি বলতেছেন না আমি তো মারতে বলি না, কেন মারলাম? You didn't take any action against those particular person. এখন ওই যে ভিডিও যখন প্রসিকিউশন পক্ষ বিজ্ঞ আদালতে প্লে করেছেন, ওর ভিডিওটা আগে পরে আরো অনেক কথা থাকতে পারে যে কথাগুলি আমরা জানি না। ভিডিও রাষ্ট্রপক্ষ তো তাদের সুবিধা মতো ভিডিও প্লে করেছে,
এখন লর্ডশিপ বলতে পারেন, তা আপনি ভিডিওটা লম্বা করে আপনি দেখাইতেন। ওই ভিডিওতে কিন্তু আপনি এখন যে কথা বলছেন, হ্যাঁ, ওখানে কিন্তু এরকম কোনো সাজেশন আসেনি। না আসলে যদি আসছে কিনা আমার এই মুহূর্তে মনে নাই, যখন সাক্ষী হবে তখন দেখতে পারবো যে না আসলে সাজেশন দেওয়া উচিত ছিল। থাকা উচিত। আচ্ছা, আর কোনটা? Next. মাই লর্ডশিপ, কাজ করতে গেলে এই যে সবই যে আমি সঠিকভাবে করতে পারছি তা তো নাও হইতে পারে, কিছু তো ভুল ত্রুটি থাকতেই পারে, আমারও সবারই হয়। যাই হোক, এই তো ওই বক্তব্যটা ওটা ওভাবেই আমি এটা সমাপ্ত করতে চাই। তো আমার বক্তব্যটা হইল যে এই সুপিরিয়র স্ট্যাটাস হিসাবে শেখ হাসিনা কোনো ষড়যন্ত্র করেন নাই, ষড়যন্ত্র পরিকল্পনাও করেন নাই, এবং সরাসরি এইভাবে কোনো নির্দেশনাও দেন নাই, এবং যার ফলে এই যে তার বিরুদ্ধে যে ওয়াইড স্প্রেড, সিস্টেমেটিক লেথাল ওয়েপন ব্যবহারের কথা, মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার এবং অনমানবিক আদার ইনহিউম্যান অ্যাক্টস সহ মানবতাবিরোধী অপরাধ পরিচালনা করেছেন। এবং সেই কারণে তার বিরুদ্ধে যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 AGH 4123 ধারায় মানবতাবিরোধী অপরাধ সংগঠন হয় নাই, এবং তার সেই কারণে তার বিরুদ্ধে 20(2)(20)A এই অপরাধে তার বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই। খালাস তো পরে বলবে, এখন খালাসটা তো সবাই শেষে গিয়ে বলবে। এত আগে যদি খালাস করি তো কোর্ট বলবে যে এত আগেই খালাস চান, একটু বললে না, তখন তো আমি আরো বিপদে পড়বো। দুই গেল, হ্যাঁ, জি জি জি, চার্জ নাম্বার 1 and 2. Now come to the charge number 3. আমাকে খালাস বলতে বলে, চাইতে বলে এখনই প্রসিকিউশন পক্ষ থেকে খালাস চাইতে বলে। এইটা আপনি করেন, তাহলে আমার সবচেয়ে ভালো হয়, সুবিধা হয় আমার জন্য। আমার চাও তো শেষে, সবাই শেষে চাবো, শেষে চাই। ফিনিশিং দিবেন খালাস দিয়ে। জি, এখানে অপরাধ করে নাই, শেষে বলবো খালাস চাই। সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় অত্র আসামিদের আমি খালাস চাই বলে। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল বা আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এই কথার সঙ্গে আমি কোনোভাবেই এরকম কোনো অপরাধ করি নাই। এখন আসি যে অভিযোগটা কি ছিল। 2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক আন্দোলন, যেগুলো সবসময় আছে সেই সব কথা আমি সংক্ষেপ করে ফেলি, এই একই বিষয় বারবার আছে তো স্কিপ করে ফেলি। 123 পাতায় আসি। সন্ত্রাসীদের মানুষের শান্তিপূর্ণ আন্দোলন ছাত্র জনতার উপর উস্কানিমূলক বক্তব্য। এইখানে দ্বিতীয় পারে আন্দোলনত ছাত্র জনতাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তা সার্বক্ষণিক সরজমিনী পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন। এই যে গুলি করে হত্যার সিদ্ধান্ত, এই যে আন্দোলনত ছাত্র জনতাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার সার্বক্ষণিক সরজমিনী পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন। এই কথাটা
চৌধুরী আব্দুল্লাহ মামুন সাহেব কি করতেন তা আমি জানি না, কিন্তু আসাদুজ্জামান খান কামাল এইরকম কোনো পর্যবেক্ষণ করেন নাই। কারণ এরকম কোনো পর্যবেক্ষণের কারোর সঙ্গে এরকম কোনো বক্তব্য দিয়েছেন, কারোর সঙ্গে এরকম কোনো কথা বলেছেন, বা কোর কমিটিতেও যে এরকম কোনো কথা বলেছেন, নারায়ণগঞ্জ যাচ্ছেন যাত্রাবাড়ি হয়ে, হ্যাঁ, তখন ওই যে একটা মরে একটা না মরে, এই হ্যাঁ, সেটা তো উনি জিজ্ঞাসা করেন নাই। ওনার থেকে প্রতি উৎসাহী হয়ে একজন পুলিশ এই কথা বলেছে, উনি জিজ্ঞাসাও করেন নাই এবং তার পরিপ্রেক্ষিতে উনি কোনো কথাই বলেন নাই। এবং যদি কোনো কথা আগে পরে বলে থাকে, বলেন নাই যে আর মারবা না, যা মারছো ঠিক আছে না স্যার, এই বলেছে কিনা সেটা কিন্তু ওই ভিডিওটা সংক্ষিপ্ত, ভিডিওটার ভিতরে সামনে পিছনে কিছু আছে কিনা তা আমরা দেখি নাই। পরেরটা আপনি এনে দিতেন। পরেরটা আমার আসামি তো, ভিডিওটা আপনি এনে দিতেন। আমার আসামি এখনো দিল্লিতে যা শুনি ওইখানে অবস্থান করে। যদি উনি বাংলাদেশে আসতো আর তখন অনেক কিছুই এনে দেওয়া যেত। আমি এখানে থেকে তো এইসব জিনিস কোথা থেকে আনবো? বাস্তবতা মানতে হবে যে আমি আসামির পক্ষে কোথাও গিয়ে যদি এই যে যেখানে ভিডিওটা হয়েছে সরকারি ভাবে ধরেন, আমি গিয়ে দরখাস্ত দিলে আমাকে দিবে না, আর আমি এটা পারিও না। কারণ আমি পলাতক আসামির পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে যা সাবমিট হবে তার মধ্যে আমাকে বক্তৃতা দিতে হবে, তার মধ্যে আমাকে চেষ্টা করতে হবে। আমাকে যে এনে দেওয়ার তো সুযোগ আইনে দেয় নাই। পলাতক আসামির পক্ষে আমি কিভাবে দেব? এই যে আমি যদি ভিডিও আনতে যাই বা এইসব কাজকর্ম যদি তার পক্ষের বিভিন্ন জায়গায় এইসব করতে হলে তো বিভিন্ন জায়গায় যাইতে হবে, আসতে হবে, তার আমার গাড়ি ভাড়া লাগবে, সেই সব জায়গায় টাকা পয়সা লাগবে, সেই টাকা পয়সা আমাকে কে দেবে? আর আমি এটা পারি না, আইনগতভাবেই পারি না। যেহেতু আইনগতভাবেই পারি না, অতএব এই প্রসঙ্গটা আর কোনো সুযোগ নাই আমার। তো সেইখানে আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্রপক্ষ যে ভিডিওটা দেখিয়েছেন, আপনি কি সাজেশন দিয়েছেন ওখানে যে এটা একটু আগে গিয়েছে এই কথাটা আমি বলেছি, একটু আগে এই কথাটা ডিসকাশন হয়েছে, একটু আগে ডিসকাশন হয়েছে এই কথাটা। অতএব আমি ওইখানে আর যেতে চাই না, আমার বক্তব্য ওইটুকুনি। পরেই তো ওই বাক্যটা আছে, ওইসব বাক্যটার পরেই ওই যে কথাটা বলেছেন, একটা যায় বাকি দিই তাকে, আছে একই কথাই বারবার, ওখানেও আছে এখানেও আছে। তারপরে 14 জোটের প্রধান হিসেবে ঊর্ধ্বতন সুপারিশ হয়েছে শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সরাসরি নির্দেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে ফোনালাপ, শেখ হাসিনা ফজলুল তাপসের ফোনালাপের প্রাপ্ত তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোর কমিটি এই যে ফোনালাপ, শেখ হাসিনা ফজলুল তাপসের ফোনালাপের প্রাপ্ত তথ্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খান কামালের কোর কমিটি ও গ্যাং 4 এর সদস্য তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তার অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু করে ব্যাপক মাত্রায় ওয়াইডস্প্রেড পদ্ধতি সমগ্র দেশব্যাপী আন্দোলনত প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে হত্যা এসব করেছে। আমার কথা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে যে কথাগুলো বলেছে, সেখানে বলেছে বা চ্যান্সেলর যে যদি পরবর্তীতে সব পরিস্থিতি শান্ত হয়, সেখানে যে সব ছাত্ররা এইসব করেছে, তাদের তৎকালীন সময় তাদের কাছে মনে হয়েছে যে এইটা ছাত্ররা যারা আন্দোলন করে, তারা যেসব ভাঙচুর করে, যেসব অপরাধ করতেছে, এটা সঠিক নয় বিধায় সেই প্রেক্ষাপটে তাদেরকে পরবর্তীতে আইনের আওতায় আনবে বা শাস্তি দিবে বা কিছু করবে, এইটা বলেছে। কিন্তু সেখানে তো সেখানে কোথাও বলে নাই যে ছাত্রদেরকে আপনারা ছাত্রদের লিখ দিয়া একেবারে পিটাইয়া রাস্তায় সবাই ফেলান, পিটাইয়া তাদের হাত পা ভেঙে দেন, মাথা ফাটাই দেন, এ কথা শেখ হাসিনা ইয়ের কাছে বলে নাই। আমার আসামি এরকম কোনো এই যে বক্তৃতার মধ্যে বা তার পুনরাপের মধ্যে এরূপ কোনো ছাত্রদের উপরে অত্যাচার বা নির্যাতন করার কোনো বক্তব্য ছিল না। এই যে অভিযোগ, এই অভিযোগ সঠিক, যার কারণে এই ওয়াইড স্পেস সিস্টেমেটিক এই যে সুপিরিয়র স্ট্যাটাসের যে বক্তব্যগুলো আসছে সেগুলি আমার বেলায় প্রযোজ্য নয়। এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে একটা কথা আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই যে ছেলেটি
আবু সাইদ যে যে তাকে যে যে গুলির কথা বলা হয়েছে, যে পুলিশ গুলি করেছে, এটা নিয়ে এখন ওই লর্ডশিপের একটা কথা এখন বলতে ইচ্ছে করে, মানে সেকেন্ড লর্ডশিপের কথাটা, যে আমি সেখানে করি নাই। শেখ হাসিনা গতকালকেও দেখলাম একটা ভিডিওতে, উনি বলেছে যে আবু সাইদকে তো দিয়া মাথায় গুলি করে মারা হয়েছে, কিন্তু সেই পোস্টমর্টম আনতে দেওয়া হয় না। তাইলে আমার বক্তব্য ওইটাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে তাকে তো মাথার পিছনে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ কোন গুলি করেছে সেই গুলিতে যে ডাক্তার ডাক্তার, সে দেখেন প্যারাগ্রাফ 2 from the bottom, সেখানে বলা আছে পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সংস্থাদের চাপে ময়নাতদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করা। এগুলি রাষ্ট্রপক্ষের বয়ান, এবং তৎকালীন সময় রাষ্ট্র তাদের সাক্ষী নিজে বলে গেছে, বলছে রাষ্ট্র তো সাক্ষীও তো রাষ্ট্রের, অতএব রাষ্ট্রপক্ষের এটা বয়ান এবং সাক্ষীও রাষ্ট্রের, ওই যে হসপিটালও রাষ্ট্রের, এই সমস্ত হসপিটালের লোকজন তাও রাষ্ট্রের, তাদের নিয়ন্ত্রণাধীন সমস্ত বক্তব্য তাদের বয়ান এবং বানানো, এগুলাকে আমি অস্বীকার করি। আমি তো অস্বীকার করি, আমার তো একটাই কথা, এগুলো রাষ্ট্রপক্ষের তৈরি করতে। আমরা আসামিরা ওই যে আবু সাইদকে গুলি করে ওই সিনারিটা দেখেছিল? আচ্ছা, দেখছি কিনা আমি জানি না। কালকের বক্তৃতায় তো এই যে কালকের বক্তৃতায় না বললো, হ্যাঁ কালকে বক্তৃতায় বলেছে এই কথা। তাহলে উনি হয়তো দেখেন না, ওটা ওইটুক দেখছে। প্রাইম মিনিস্টার এন্ড হোম মিনিস্টার ওয়াচড। তাহলে এই যে পুলিশ কমিশন, মাই লর্ডশিপ, আপনারা যদি আমাকে পেঁচিয়ে ধরেন, আমাকে আপনাদের পেঁচানো থেকে বেরিয়ে আসা খুব কঠিন। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে দেখলো, এখন বোঝা যাচ্ছে উনি দেখেছেন, তো তাহলে ওখানে পুলিশ কমিশনার না দেখেছেন না, উনি বলেছেন যে ওকে বলেছেন, সারা পৃথিবী তো দেখলো এটা। উনি ওখানকার যে পুলিশ কমিশনার ডিসি এবং যে গুলি করলো তাদেরকে ডেকেছিল, জিজ্ঞাসা করেছেন যে কিভাবে হলো? হোম মিনিস্টারকে জিজ্ঞেস করছেন যে কিভাবে কেন হলো, করেছে কিনা আমরা জানি না। না সেরকম কিছু তো আমি উপস্থাপন করতে পারি নাই, অতএব নলেজে আছে না, সেরকম যদি নলেজে থাকলে বা আমি যদি সেরকম উপস্থাপন করতে পারতাম তখন এটা গ্রহণযোগ্যতা হইতো বা হইতো না। সেসব কিছু উপস্থাপন করতে পারি নাই। হ্যাঁ, তবে একটা ব্যাপার আছে সেখানে, যে একটা এই বিষয়টা নিয়ে একটা তদন্ত কমিশন কিন্তু উনি করেছিলেন, একটা তদন্ত কমিশন, হাইকোর্টের একজন বিচারপতিকে তদন্ত প্রধান করে একটা তদন্ত কমিশন করেছিলেন এই ঘটনার পরে। হ্যাঁ, একটা তদন্ত কমিশন করেছিলেন জাস্টিস মতিন সাহেবকে দিয়ে। ওটা হ্যাঁ, পারুন জাস্টিস এম এম মতিন, আমি তার নামটা বলতে পারতেছি না এই মুহূর্তে, সম্ভবত দিলিরুজ্জামান। না, উনি রংপুরেই নামতে পারেন না, এয়ারপোর্ট থেকেই ওনাকে ছাত্র জনতা করলে উনি আবার ওখান থেকে ফেরত চলে আসে। যাই হোক, এটা তো শেষ। এই যে 4 সুনির্দিষ্ট অপরাধ 4, ওভারঅল এই সব যে সমস্ত বক্তব্য এগুলো সব একই রকম। এই যে 4 চাংখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর
আমি প্রথম থেকে একটু বলি। আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততা তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 5ই আগস্ট 2024 ঢাকা মহানগরীর চাংখাপুর এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র করার মাধ্যমে মানববিরোধী অপরাধ সংগঠন করেছে। এইখানে একটা কথা, এই যে ওই দিন বা একটা ভিডিও এখানে ছিল, সেটা হলো কমিশনার হাবিবুর রহমান সাহেবের। কমিশনার হাবিবুর রহমান সাহেবের যে ভিডিওতে উনি যে অডিওতে যে বক্তব্যটা উনি প্রদান করেছেন, তার মধ্যে কিন্তু এইভাবে বলেছেন এই যে ইয়েদেরকে, তার অধীনস্থ সমস্ত পুলিশ কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বলেছেন যে তোমরা এই শব্দটা হলো কি পজিশন জানি, লিলিং পজিশনে গিয়ে তোমরা যে এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করবা। লিলিং পজিশন শব্দটা কিন্তু এটা পুলিশের একটি বৈধ শব্দ। লিলিং পজিশনে গিয়ে যদি আন্দোলন যদি প্রয়োজন হয়, কথাটা হলো খালি লিলিং পজিশন হয়েই মানুষকে কোমরের নিচে গুলি করতে পারে যদি প্রেক্ষাপট ওইরকম দাঁড়ায়। কথাটা হলো এক লিলিং পজিশনে গিয়ে যে খালি গুলি করতে থাকবে, এটা তো হইতে পারে না, এটা তো কোনো কথা না। লিলিং পজিশনে বলতে যে কোমরের নিচে লিলিং পজিশনে বলতে নিচে হইয়া 3টা সিস্টেম আছে। একটা হলো মাটিতে শুয়ে, আর একটু হাঁটু গেড়ে, 2টা পজিশনে। এই যে 2টা পজিশনে একদম মাটিতে শুয়ে যদি করে সেটা বেশি সঠিক হয়। আর যদি প্রশ্ন আসে যে মাটিতে শোয়ার চাইতে বা সুযোগ নাই বা নাই, তখন হাঁটুর উপরে গেড়ে হাঁটুতে বসেও করতে পারে। এটা পুলিশের একটি বৈধ বিধান। কিন্তু তার অর্থ এই বৈধর অর্থ এই নয় যে ওইখানে গিয়ে কোনো কারণ ছাড়া তাদেরকে হত্যা করবে। উনি কিন্তু এরকম কোন নির্দেশনা দেন নাই যে ওইখানে লিলিং পজিশন ব্যবহার করে ছাত্রদের উপর খালি গুলি করো, এই নির্দেশ কিন্তু উনি দেন নাই। উনি যেটা নির্দেশনা দিয়েছেন যে আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যেটুকুন করা প্রয়োজন সেইটুকুনের মাধ্যমে যদি বেশি হয় সেখানে লিলিং পজিশন। গুলি করার মতো কোনো পজিশন তৈরি হয়েছিল কোন সাক্ষী বা যে ওখানে জনতা মারাত্মক মব সৃষ্টি করতে পুলিশের প্রতি মারমুখী হয়ে পুলিশকে করতে, তারপর যে তারা পুলিশকে আক্রমণ করছে, এরকম কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে যার কারণে যে একদম লিনিয়ার পজিশনে শুয়ে আমরা দেখলাম। উনি তো নির্দেশনা দিয়েছেন, বলেন না যেগুলি করে। হ্যাঁ বুঝছি, এই যে হাবিবুর রহমান সাহেব নির্দেশনার মধ্যে কোনো ত্রুটি ছিল না, নির্দেশনা ছিল সঠিক। এটা সে পুলিশ কমিশনার হিসাবে এই নির্দেশনা দিতে পারেন। আমি বলতেছি পরবর্তী কার্যক্রম, আমার কথা হলো যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। নির্দেশনা আমি দিয়েছি, কিন্তু যাকে নির্দেশনা দিয়েছি সে যদি তার নির্দেশনা অনুযায়ী কাজ না করে অন্যায়ভাবে কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে তো সেই ব্যক্তির দায়। নির্দেশনা দিয়েছি তাকে লিনিয়ার পজিশনে শুয়ে তার কোমরের নিচে গুলি করা না, কোমরের নিচে কথা বলে নাই। ও কোমরের নিচে কথাটা আছে না? আচ্ছা ঠিক আছে, কোমরের নিচে আছে। এই কোমরের নিচে কি যদি পরিস্থিতি ওই রকমের হয় যে রক্ষার্থে, কথা তো আছে, আইনই তো আছে, যদি আত্মরক্ষামূলক পরিস্থিতির সৃষ্টি হয় যে আমার জীবন নাশ হইতে পারে, পুলিশের জীবন নাশ হইতে পারে, হ্যাঁ ওটা বলতে হয় না তো, ওটাও বলতে হবে পুলিশকে তো ওটা 7 দায় ট্রেনিং দিয়ে পাঠাইছে, ওইটা বলো তো 7 দায় ট্রেনিং দিয়ে দিচ্ছে। হ্যাঁ না, লাইব্রেরি তার না, এই যে 7 দায় ট্রেনিং দিয়েছে তখনই তার মাথায় থাকবে এটা। আমি গুলি করার খবরদার, গুলি কিন্তু এমন জায়গায় করবা যাতে মরে না, একদম বেশি না, হাঁটুর নিচে করবা, এটা তো উনি বলেন। তাহলে খবরদার বলে নাই, এইটা আমার অপরাধ? না,
না বুঝছি, আমার কথা বুঝছি। তা এই যে পুলিশের যে টিআরপিতে কিভাবে আছে, কিভাবে এগুলি করা যায়, এই ট্রেনিংটা তো তাদের আছে, সেই অনুযায়ী তারা আমার কথাটা দাঁড়ায় এটা যে ওটাও আছে, হাঁটুর নিচে করতে হবে। হ্যাঁ আছে, কোমরের নিচে বললেন কেন? কোমরের নিচে আপনার ইন্টেনশন হ্যাঁ পুরো টু কিল। না, কোমরের নিচে হলে কিল হয় না। হয় কেন হবে না? কেন হবে না? তলপেট লাগে তো মানুষ মারা যায়। better part. কোমরের নিচে বলছে না, আপনি এরা তো নিরস্ত্র ছিল, এদের হাতে কারো একটা অস্ত্র দেখা যায় না। যে পরিস্থিতি, হাজার হাজার ছাত্র জনতা থাকে, তার মধ্যে কয়জন পুলিশ থাকে, পরিস্থিতির এমন মারমুখী সৃষ্টি হয়। আমি সেটা বলেছি, আমার কথা হলো নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। যদি কোনো ব্যক্তি আমার বক্তব্য হইলো এটা যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না। যদি কোনো ব্যক্তি, কোনো পুলিশ যদি কোনো অপরাধ করে থাকে, কোনো কাউকে মেরে থাকে, সেটা তার ব্যক্তিগত দায়। এটার দ্বারা যে সুপিরিয়র যে রেসপন্সিবিলিটি, এই যে অর্ডার, What action have you been taken after that aftermath? না আমার কথা, আমি তো তাকে বলি নাই গুলি করতে, আমি তো গুলি করতে বলি নাই। লিলিয়ান পজিশন উনি করেছে, হ্যাঁ। আপনার নির্দেশ অমান্য করে বা পুলিশের আইন অমান্য করে, দেশের আইন অমান্য করে সে গুলিটা করেছে। হ্যাঁ Being a police person হ্যাঁ and being a superior authority, what action have you been taken against that particular person or persons? You didn't take any action. That's why সেটার জবাব আমি দিয়েছি। সেটা তো এই ঘটনা তো 5 তারিখে, আমি কোন সময় অ্যাকশন নেব? অ্যাকশন নেওয়ার তো সুযোগই ছিল না। সেটাও বলেছি যে সব ঠিকঠাক হইলে পরে তখন করতে হবে। প্রত্যেকে তখন বাড়ি বাড়ি গিয়ে ধরছিল স্টুডেন্টদের, নিউজে আসছে সমস্ত আপনারা বললেন, আপনার আরো বলার সুযোগ আছে, আপনাদের 22-23 তারিখে। এই কথাগুলি বলার সুযোগ আছে। আমি তো কত কথা, আমি তো মনে করি আমার আসামি কিচ্ছু করেনি। আপনারা যা বলছেন এগুলো সব আপনাদের মিথ্যা কথা, আমি তো মনে করি তাই। আপনাদের সত্যটা আপনারা প্রমাণ করেন। এখন সত্য করবেন এই আর কি, মোটামুটি কথাটা হলো এরকমের যে আমার আসামি এই যে চাংখারপুলের যে কথাটা বলেছে, এই যে হাবিবুর রহমান সাহেবের যে এর সঙ্গে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডে যে সব বক্তব্য আছে তাতে এরকম কোনো নির্দেশনাও সে দেন নাই, এবং নির্দেশনা না দেওয়ার কারণে কোনো দায় আমার এই আসামির উপরে আসামিদের উপরে বর্তায় না। সব জায়গায় ওইটা আছে, প্রত্যেকটা অপরাধের মধ্যে আছে। গুলি করি একটা, মরে একটা, আহত হয় একটা, একটাই যায়, বাকিটি যায় না স্যার। এটা প্রত্যেকটার মধ্যেই অভিযোগের মধ্যে আছে। আমার নাম্বার 5 দেখতেছি কোন পর্যন্ত গেলাম, 4 বোধহয় গিয়েছি। চারটা সে অনেক কথা বলেছে, অনেক কিছু অনেক কিছু বলেছে। ইংলিশ সবই আমার ওই যে কথা বলেছি এক কথার উপরে আমি শেষ করে দিয়েছি। order has not been given. জি Indictment সেটাই, যে অর্ডারটা ছিল সেটা বৈধভাবে একটা আদেশ ছিল, আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যতটুকু প্রয়োজন ছিল সেটুকুন। কিন্তু এর দ্বারা যদি কোনো রকমের আর আমি একথাও বলছি না যে কোনো পুলিশ এই আন্দোলনকারীদের উপর হত্যা করেছে, তাদেরকে গুলি করে মেরেছে, কিন্তু এই যে নির্দেশনায় কোনো ত্রুটি ছিল না, এর দায়ও ইয়ার না। আমি এই প্রসঙ্গে একটা সেটা ওই যে একটা বাচ্চা ছিল, জানি না তার মাকে চিঠি লিখে আসে, আনাস 14 বছর বয়স, 13-14 বছর বয়সে এইরকম একটা ছেলে পড়ার টেবিলে বসা, তার ইয়েতে নিজের থেকে একটা চিঠি দিতে মাকে চলে আসে। কেন আসে?
সে আবেগে এসছে, তার আবেগটা সেও হয়তো ভিতরে তার যে আন্দোলনটা সঠিক মনে করেই সে এসছে। ছোট মানুষ, বুঝে না বুঝে এসছে। কিন্তু তাকে তাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, যদি যে হত্যা করেছে সেটা অবশ্যই কষ্টের, সেটা অবশ্যই বেদনার, এবং সেটা বেআইনি, আমি অস্বীকার করতে পারি না। যে কোনো হত্যাই তো, যে কোনো ব্যক্তি একটি হত্যা করলো, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমার বক্তব্য হলো যে এই হত্যার সঙ্গে আমার আসামিরা এর সঙ্গে জড়িত না, এবং তাদের এর সঙ্গে কোনো দায় নাই। দেশের মাটিতে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে। ইউকেতে দেখা গেল যে ইউকেতে লাস্ট 3-4 বছরে কয়েকজন প্রধানমন্ত্রী সরকার একটা অভিযোগ আসছে, ইভেন তার দলের মধ্য থেকেও 2-1 জন অভিযোগ করলে সে দেখতে নীতি নৈতিকতার সে দল দেশে কেউ সৃষ্টি হইতে দেয় নাই, বিশৃঙ্খলা হইতে দেয় নাই, প্রাণহানি করতে দেয় নাই। বিশ্বের উন্নত বিশ্বের সব জায়গায় আমাদের এখানে এই কালচারটা নাই, হইতে পারে তাহলে প্রাণহানি এই ক্ষয়ক্ষতি হতো না। আমি আপনার সঙ্গে একমত। তাই যদি হইতো তাহলে তো অনেক কিছুই আমার দেশে এরকম থাকতো না। প্রত্যেকটা সময় এই জাতীয় ঘটনা আছে। এই যে এমনকি এই যে গত শুক্রবারে এনসিপি এই যে কি বলে সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় এই যে রাস্তায় যে একটা আয়োজন হইল, যে তাদের যে জুলাই সনদের বিষয় নিয়ে, সেখানে এনসিপি অংশগ্রহণ করে নাই। তারা ওখানে এটা বিরোধিতা করেছে এবং আন্দোলন করেছে। যারা এই সরকারকে আনলো, এনসিপি ওয়ালারা, যারা এই সরকারকে আনার পেছনে এত অবদান তাদের, যদি মাননীয় আদালত হয়তো এর সঙ্গে একমত পোষণ করবেন, প্রসিকিউশন একমত, তাদের এই ডকুমেন্টস তাই বলে। সেই এনসিপির উপরে, সেই আহত ছাত্রদের উপরে যে অত্যাচারটা হয়েছে, তার কি বিচার হবে? আমারও অত্যাচার তো হয়েছে। মানে পুলিশ কত কিছু পর্যন্ত তাহলে তো ওই লার্নেড জজের যে কথাটা বললেন যে বিদেশের রেফারেন্সটা টানলেন, তাহলে তো ওই সরকারেরও প্রয়ত্ন করা উচিত ছিল। এরকম একটি আন্দোলনের প্রেক্ষাপটে তারা আন্দোলন করতে তারা করেছে, প্রয়ত্ন করেছে, তারা এটা নিয়ে সুরাহা করেছে, এমন কোন বক্তব্য দিয়েছে যে বা তাদেরকে পার্টিসিপেট না করে এখানে এটা করা হলো। যেহেতু আপনি কথাটা এনেছেন, তার জবাবে আমি বললাম, কিন্তু আমি এটা বলতে চাইনি, এটা আমার বলার বিষয় না। একটা গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবে, সব একমত হয়ে যাবে না, ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মত আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন, কিন্তু আপনি ভায়োলেন্স করতে পারবেন না। আপনাকে সুশৃঙ্খল ভাবে নিয়ন্ত্রণ করার জন্য যদি আইনগত পদ্ধতিতে যতটুকু বল প্রয়োগ করা যায় আপনি এতটুকু বল প্রয়োগ করতে পারবেন, মেরে ফেলতে পারবেন, সেই কথাটা বলছি। এটা সত্য। আমেরিকাতেও খ্রিস্টানদেরকে পুলিশ এরকম চেপে ধরে রাস্তার মধ্যে এরকম গলার উপরে পাড়া দিয়ে, পায়ের উপরে পা দিয়া গলার উপরে পা দিয়া জোরে চাপ দিয়া কৃষ্ণাঙ্গকে মেরে ফেলেছে, এরকম ভিডিও আমরা দেখেছি। হ্যাঁ, যাই হোক, সুনির্দিষ্ট অপরাধ 5, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র জনছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা জেলা আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকার আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কর্তৃক নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে এবং তাদের মধ্যে 5 জনের মৃতদেহ ও 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। উক্তরূপ হত্যার নির্দেশ
প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। আমার এই আসামিদ্বয় এই যে মানবতা বিরোধী বা যেসব অপরাধের কথা বলেছে তার সঙ্গে কোনোভাবে জড়িত না। যে ঘটনায় বিস্তারিত বলা হয়েছে সেটা হলো এই 14 জুলাই থেকে 5 আগস্ট 24 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত হত্যা, নির্যাতন, মৃত ও জীবিত 6 জনকে গুলি করে মেরে এরপর ভ্যানের মধ্যে নিয়ে আসলে পড়াই দিচ্ছে, আসলে পড়াই দিচ্ছে। এখানে আমরা ভিডিওতে দেখেছি যে একজন পুলিশ সদস্যকে আবার ওখানে জ্বালানিও সরবরাহ করছে। ওই যে লাশ যখন পুড়তেছে ভ্যানের ভিতরে, সেখানে আবার লাকড়ি জাতীয় একটা টুল, একটা কাঠের টুল পড়াতে দেখেছি। এটা তো আমি আমার চোখে অস্বীকার করতে পারবো না। মাননীয় আদালত যেমন দেখেছেন আমিও দেখেছি। কিন্তু এই যে টুল দিয়েছে, আগুন জ্বালিয়েছে, এই যে 6 জনকে হত্যা করেছে, এই হত্যার সঙ্গে আমার আসামিরা ঘটনাটা, হ্যাঁ 6 জন হত্যার ঘটনাটা, এটা কি মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে? অপরাধে মানবতা বিরোধী হোক, হত্যা যত যাই হোক না কেন, যে অপরাধী হোক না কেন, আমি এর মধ্যে সম্পৃক্ত আছি কিনা লার্নেড জজশিপদের সেটাই দেখার বিষয়। এবং আমারও প্রচেষ্টা এটা যে এই হত্যার সঙ্গে আমি তো এই যে 6 জন লোক মারা গেছে এটাকে যদি আমি অস্বীকার করি তাহলে আমাকে বলবে মানুষ পাগল, যে আমাকে পাগল ছাড়া আর কিছুই বলবে না। আমি তো এটাকে অস্বীকার করতে পারি না। হত্যা তো হয়েছে, এবার হত্যাটা কে করেছে? 5 তারিখের ঘটনা, 5 তারিখ 5 তারিখে 5 তারিখ বিকালে। এখন কথাটা এই যে অপরাধটা হয়েছে আমি করেছি কিনা, আমার আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা করেছে কিনা। আমার আসামি তো আর ওখানে গিয়ে গুলিও করে নাই, আর আসামি ওখানে আগুনও দেয় নাই। আমার আসামির কথাটা হলো যে তার অর্ডার সুপেরিয়র যে রেসপন্সিবিলিটি, এইখানে এই জিনিসটাকে এই লার্নেড প্রসিকিউশন কাউন্সিল এটা আমার বিরুদ্ধে এইটাই আনার চেষ্টা করেছে। কারণ যত অপরাধ এখানে সংগঠিত হয়েছে সেখানে কোনো জায়গায় যে রাষ্ট্রপক্ষ বলে নাই যে শেখ হাসিনা গিয়ে গুলি করেছে, আসিফুজ্জামান কামাল গিয়ে একটা মানে ঢিল মেরেছে বা একটা অস্ত্র বোমা মেরেছে, একথা বলে নাই। আমি তো বলছি এইটাই তো বলছি যে রাষ্ট্রপক্ষের দাবি হইল যে আমি অর্ডার করেছি, সুপেরিয়র যে রেসপন্সিবিলিটি এই জায়গাটা হলো আমার, এটা রাষ্ট্রপক্ষ বলতে চায়। হ্যাঁ অর্ডার তো হলো অর্ডার টু কি, হ্যাঁ অর্ডার টু টেক অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ অর্ডার তো রাইট অ্যাক্ট। আমার বেলা হলো আমি রাষ্ট্রের প্রধান হিসাবে এইটার সঙ্গে আমি নির্দেশনা দিয়েছি কিনা এরকম অপরাধ করতে, এইটা হলো আমার বিষয়ের অভিযোগ। আমি এরকম কোন নির্দেশনা দিয়েছি? এই যে সাভারে এই কথা কি কোথাও বলেছি যে সাভারে গিয়া এই যে 6 জন লোককে হত্যা করে তাকে হত্যার পরে একটা ভ্যানে উঠিয়ে তারপরে ইয়ে দিয়ে পেট্রোল দিয়ে ওই যে উত্তরার ওদিক থেকে লোকজন আসবে, মার্চ টু ঢাকা কর্মসূচি, হ্যাঁ ওখানে হাজার হাজার মানুষ আসবে, আপনি ওখানে ব্যারিকেড সৃষ্টি করেছেন, ফোর্স ডিপ্লয় করেছেন, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোনোভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে, এমন প্যানিক সৃষ্টি করতে হবে, প্যানিকের কারণে ঢাকামুখী আমি বলেছি যে মার্চ টু ইয়েটাতে মানে সফল না হয় তার জন্য বিভিন্ন জায়গায়, যেমন এখানে এই যে 4 তারিখ রাতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর যে বক্তব্যটা আছে, যে অডিওটা আছে, সে অডিওটার মধ্যে কি এসছে? হাসানুল হক সে বারবার বলতে চাচ্ছেন যে ড্রোনের মাধ্যমে বা ড্রোনের না, এই না হেলিকপ্টার না, উনি বলেছে এটা যে বিভিন্ন যে সমস্ত ফুটেজ আছে, ফুটেজ গুলা দেখে যারা এই সঙ্গে নেতা নেত্রী আছে বা যারা এই সঙ্গে যেসব সংগঠক তাদেরকে ধরে ধরে
আটক করে কিছু সময় পরে রাখবেন, রাখার পরে তাদেরকে আবার একটা সময় পরে ছেড়ে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে কাজটা করছেন বা যে নির্দেশনা দিয়েছেন, এটা একদম রাইট কাজ। না, উনি নির্দেশনা কি নির্দেশনা দিয়েছে? ওনার নির্দেশনা ছিল এইটা যে ছাত্র জনতা যাতে কোন রকমের কোন জানমালের ক্ষতি করতে না পারে সেটা প্রতিহত করা। আমি তো মনে করি এইটা বলেছে ডিফেন্স কি বলে ডিফেন্স, আমার যে প্রসিকিউশন পক্ষ থেকে মনে করে তার বিপরীত, আর সেটার বিবেচনার দায়িত্ব লর্ডশিপের। এখন এই যে বক্তব্যটা দিয়েছেন এবং এও বলেছেন জি জামাত এবং শিবির এবং বিএনপি ছেলেদেরকে এনে সব জঙ্গি সাজাইতে হবে, মাদ্রাসা ছেলেদেরকে এনে সব জঙ্গি বানাইয়া। না, এই কথাটা তো মানে এই কথা আসছে এরকম না, সবাইকে জাহাজ বাড়ি করে এরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল না? জঙ্গি এবং সন্ত্রাসী না, সেখানে বলছে যে আমরা প্রাইম মিনিস্টার সেক্ষেত্রে বলছে যে আমার কাছে ইনফরমেশন আছে যে এই জাতীয় যে এই যে কর্ম এই যে ইয়েটা হয়েছে এটা তারাই এই নেতৃত্ব দিচ্ছে। এটা আমার কাছে ইনফরমেশন আছে এই বিষয়ে যে জঙ্গি রাই এর পিছনে কাজ করছে, এই কথাও কিন্তু আছে। ওর কাছে ইনফরমেশন থাকতেই পারে, ওই রাষ্ট্রের প্রধান ওর কাছে কত রকমের ইনফরমেশন থাকতে পারে, সেটাও আছে। তো সেক্ষেত্রে জঙ্গি যে দেশে নাই বা ছিল না তা তো না। তার অর্থ জামাত শিবিরকেই যে জঙ্গি বলেছে, জামাত শিবিরের সব লোক বাংলাদেশে জঙ্গি তাও কিন্তু উনি বলেন নাই। জামাত শিবির যদি একজন জঙ্গি থাকে তাদেরকে জঙ্গি বললে অসুবিধা কি? জঙ্গি তো জামাত শিবিরের মধ্যে থাকতে পারে। জমিতে আওয়ামী লীগ ওদিকে বাহিরে করে আওয়ামী লীগ, ভিতরে ভিতরে আসলে জামাত জঙ্গি, এমনও তো রূপ থাকতে পারে। কত আছে না এরকমের, কত ঘটনাই তো আছে, এরকমও তো ছিল, পরবর্তীতে এরকম তো পাওয়া গেছে। এই এক বছর পাওয়া যায় নাই, এই এক বছরে আপনারা ক্ষমতা এই বর্তমান গভর্নমেন্ট যাক, আবার শেখ হাসিনা নিয়ে আসেন, দেখবেন কত জঙ্গি বের হয়। হ্যাঁ, আসুক, আবার দেখবেন কত জঙ্গি বের হয়। জঙ্গিরা আপনারা লুকিয়ে রাখছেন, আপাতত তাদেরকে সুযোগ দিচ্ছেন। আর উনি তো সুযোগ দেয় না, সারা বিশ্বে ওনার ওই যে জঙ্গি যে তৎপরতা নিয়ন্ত্রণের জন্য তারা সারা বিশ্ব ওনাকে সমর্থন করেছে এবং সারা বিশ্ব ওনাকে প্রশংসা করেছে এবং জাতিসংঘও করেছে সেই প্রশংসা, আমেরিকা করেছে, জাতিসংঘ করেছে, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। জঙ্গি নিয়ন্ত্রণে শেখ হাসিনা অত্যন্ত মানে কঠোর ভূমিকা পালন করেছেন এবং তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, এটা তো আসছে না বিষয় না। ওই পিছন থেকে যখন বলেছে সেটার একটু জবাব আছে। যাই হোক, এই যে তারপরেও যে বলেছে যে আপনারা দেখে দেখে তারপরে তাদেরকে ছাত্রদেরকে ধরে আটক রাখেন, আবার কিছু সময় পর ছেড়ে দেন। সরি, এই যে নির্দেশনাগুলো, এই নির্দেশনার মধ্যে কোনো অপরাধ ছিল না। এই নির্দেশনার মধ্যে কোন রকমের মানে ছাত্রদেরকে হত্যা করা বা তাদেরকে যে একেবারে শেষ করে দেওয়া এই জাতীয় কোন নির্দেশনা ছিল না। এই নির্দেশনাগুলো ছিল বৈধ। আর এই যে আসলের যে বিষয়টা, আসলের বিষয়টা আমার বক্তব্য হলো, যদি যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের পার্সোনাল দায়, ব্যক্তিগত দায়, এটার সঙ্গে এই শেখ হাসিনা বাইয়ে তারা কোন রকমের কোন নির্দেশনাও দেন নাই এবং কোন রকমের কোন নির্দেশও দেয় নাই এবং কোন তারা পার্টিসিপেটও করে নাই। অতএব এই যে দায়টা পেজ কত 130 আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি আব্দুল্লাহ মাহমুদ সার্বক্ষণিক সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন। তারই অংশ হিসাবে আন্দোলন চলাকালে 27 জুলাই 24 চট্টগ্রামের সনাতন মোবাইলে যাওয়ার সিদ্ধান্ত ওটা তো আগেই বহুবার গেছে, ওটার তো জবাবও যাওয়ার গেছে। একই কথাকেই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। কারো ব্যক্তিগত দায়িত্ব প্রাইম মিনিস্টার নেবেন না এবং ইয়েও নেবেন না।
এই যে এটাই আমার হতো যে অতএব যে কারণে যে সমস্ত চার্জ আমার বিরুদ্ধে আনিত হয়েছে সেই চার্জের যে কোনো ধারাই আমার বেলায় প্রযোজ্য না। যে চার্জটা ফর্মাল চার্জের উপরে প্রসিকিউশন পক্ষ যে সমস্ত বক্তব্য এনেছেন সেই বক্তব্যের আলোকে আমার আসামিরা কোনো অপরাধ করেন নাই এবং সাক্ষ্য প্রমাণেও তারা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, ফলে প্রমাণ করতে সমর্থ হন নাই। ফলে এই যে 20(2) এবং 20(2) ধারা মতে তাদের সর্বোচ্চ শাস্তিদানের যে আবেদনটা তারা করেছেন, এই আবেদনটা তাদের অমূলক এবং এই আবেদনটা অগ্রহণীয় হবে বলে আমি মাননীয় আদালতের কাছে নিবেদন করছি। আপাতত এটা শেষ। না, আমি সাক্ষীর পর্যালোচনায় যাব না। চার্জের কথা বলি, যদি লর্ডশিপ যদি মনে করেন যে আমার আর দরকার নাই, না আমি একটু বলি, যদি আমারটা বলি, যদি মনে করেন যে লালের লর্ডশিপ মনে করেন আমরা উই আর বাউন্ড বাই ল, আপনি যতক্ষণ পর্যন্ত রেডিমেন্ট ইয়েতে থাকবেন আমরা ততক্ষণ পর্যন্ত শুনতে পারবো। সাক্ষীর পর্যালোচনাটা একটু বলা দরকার মনে করি। বললাম আর লর্ডশিপ যদি ভালো করে আমার ওগুলো দেখে যদি আমার পক্ষে রায় দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেন, তাহলে আমার কোনো একটা কথা বলবো না। আচ্ছা, সকালে থাকতে পারে, তারপরে আমরা সকালে আপনাদের ওটা তো জাস্ট অ্যাপিয়ারেন্স, ছোট ম্যাটার। যদি ওনারা অ্যাপিয়ার করে তাহলে লর্ডশিপ ডিসিশন নেবেন। বরং না, শুধু এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট আসবে, আসামিরা আসবে নাকি তাদের রিপোর্ট আসবে সেজন্য ফিক্স করা রাইট। অথবা এটা থাকলে কি হয়, তাহলে কালকেই শেষ হয়ে যেতে পারে, এর পরের দিন আমাদের রিপ্লাইটা থাকতে পারে। 11